যে বস্ত্র সামলানোর ক্ষমতা নেই তা পরার কি দরকার? উন্মুক্ত কোমর দেখিয়ে বেড়ানো কোনো সভ্য পরিবারের সভ্য মেয়েদের সভ্যতার মধ্যে পড়ে না। তোর মতো মেয়ের চরিত্রে দোষ থাকবে জানা ছিল না। বর থাকার সত্ত্বেও অন্য পুরুষের গায়ে ঢলাঢলি করতে বিবেকে বাঁধলো না। বাম গালে থাপ্পড়ে দাগটা প্রগাঢ় হয়েছে। কান্নার ফলে চোখের কাজলটা লেপটে গেছে। নাক মুখ লাল আর চোখ ফুলে উঠেছে। আয়নায় নিজের এই বিধ্বস্ত রূপ দেখে ভাগ্যের উপর বিদ্রুপ করে হাসলাম। ভেজা লেহেঙ্গাটা হালকা উঁচু করে বারান্দায় পা রাখলাম। ব্যস্ত নগরীতে শুধুমাত্র আমার জীবনটাই কি থেমে গেছে? হয়তো তাই। একটা মেয়ে আঁচলে করে হাজারটা স্বপ্ন বেঁধে শ্বশুর বাড়ি আসে। আমিও তো তাই নিয়ে এসেছিলাম। কোনো মেয়েই বিয়ের দ্বিতীয় দিন বরের দেয়া থাপ্পড়ের আশা করে না। 2 দিন আগেও জীবনটা সুন্দর ছিল, কিন্তু আজ বিয়ে শব্দটাই তিক্ত হয়ে উঠছে। সেই দিন বোধহয় ঘর থেকে বের না হওয়াটাই ভালো ছিল। সেই দিনের কথা মনে হতেই চোখটা ঝাপসা হয়ে এলো। আজ থেকে ঠিক 5 দিন আগের কথা। ভার্সিটি থেকে বাড়িতে এসে জানতে পারলাম নাবিল ভাইয়া বাড়ি এসেছে। নাবিল ভাইয়া আমার বেস্ট ফ্রেন্ড নীরার ভাই, তবে নীরার সাথে সে আমারও ভাই। প্রচন্ড রকমের স্নেহ করেন। এইদিকে বিকেলে ছোটখাটো ফ্যামিলি গেট টুগেদার রাখা হয়েছে। নীরা মাকে কল দিয়ে দাওয়াত দিয়েছে। এক প্রকার খুশি হয়েই ছুটলাম। নীরাদের বাড়ি আমাদের বাড়ি থেকে 2 মিনিটের পথ। শপিং ব্যাগে করে নতুন জামা আর চুড়ি নিয়ে হেলতে দুলতে বাড়িতে ঢুকে পড়লাম। সোফায় নাবিল ভাইয়া বসে আছে দেখে এক প্রকার দৌড়ে ভাইয়ার কাছে চলে গেলাম। ঠোঁটের হাসিটা প্রশস্ত করে মাথায় হাত বুলিয়ে আদরে গলায় আলাপচারিতার পর হাতে ছোট্ট একটা ট্রলি ব্যাগ ধরিয়ে দিয়ে বলল, এইটা তোর জন্য। তোরা আর নীরার জন্য সেম সেম সব। আমি মুচকি হেসে ট্রলি নিয়ে নীরার রুমে চলে এলাম। এই বাড়িটা আমার দ্বিতীয় বাড়ি, যাকে বলে সেকেন্ড হোম। কেন জানি সবাই আমাকে একটু বেশি ভালোবাসে, যেমনটা ভাইয়া। আমার নিজের কোনো ভাই নেই, কিন্তু ভাইয়ের অভাব বোধ হয় না। ভাই না থেকেও 2টা ভাই আছে আমার, তার মধ্যে একটা নাবিল ভাইয়া। সন্ধ্যায় বাড়ির পরিবেশ রমরমা হয়ে গেল। প্ল্যান অনুযায়ী আমি আর নীরু কালো শাড়ি পরলাম। শাড়িটা নীরুর দেয়া। আমার আর নীরুর বেশিরভাগ ড্রেস আর শাড়ি মিলানো, তাই আজও বাদ যায়নি। শাড়ি সামলে ধীর পায়ে দুজন নেমে এলাম। নীরাদের সব আত্মীয়দের সাথে আমি পূর্ব পরিচিত, তাই তেমন বেগ পেতে হলো না। কিন্তু বিয়ার ফ্রেন্ডরাও আছে, তাই একটু দূরে দূরেই রইলাম আমি। নাবিল ভাইয়ের সাথে দুজনে ছবি তুলে সেখান থেকে সরে আসলাম। নীরা মেহমান সামলাতে ব্যস্ত আর আমি শাড়ি সামলাতে। শাড়ির কুচি ধরে সামনে এগোতেই হাতে টান পড়লো। মুহূর্তে নিজেকে অন্ধকার রুমে আবিষ্কার করলাম। বুঝতে অসুবিধে হলো না এটা ভাইয়ার রুম। ভাইয়া তো এইখানে থাকার কথা না। কোনো পুরুষ অবয়ব সামনে দাঁড়িয়ে আছে তা বুঝতে অসুবিধে হলো না। ভয়ে জড়সড়ো হয়ে আছি, মুখ থেকে একটা কথাও বের হচ্ছে না। নিজের সাথে খারাপ কিছু হবে ভেবেই চোখ থেকে জল গড়িয়ে পড়লো। সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তি বিনা বাক্যে কোমরে হাত গলিয়ে দিল। ভয়ঙ্কর বিশ্রী অনুভূতি খেলে গেল পুরো শরীর জুড়ে। নিজেকে বাঁচানোর তাগিদে শরীরের সমস্ত শক্তি দিয়ে ধাক্কা দিলাম, কিন্তু আমার ধাক্কায় তার কোনো নড়চড় নেই। হঠাৎ করেই খুব কাছে এসে শক্ত ভরাট কণ্ঠে বলে উঠল, যে বস্ত্র সামলানোর ক্ষমতা নেই তা পরার কি দরকার? উন্মুক্ত কোমর দেখিয়ে বেড়ানো কোনো সভ্য পরিবারের সভ্য মেয়েদের সভ্যতার মধ্যে পড়ে না। লোকটার এহেন কথায় হাত পা শক্ত হয়ে এলো আমার। শাড়ি খামচে ধরে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। হঠাৎ দরজা আটকানোর আওয়াজে সম্বিত ফিরল আমার। চোখ মুছে শাড়ি ঠিক করে ধীর পায়ে বেরিয়ে এলাম। চোখ বুলিয়ে মানুষটাকে চেনার চেষ্টা করলাম। চোখ গেল ভাইয়ের পাশে দাঁড়িয়ে থাকা তারই ফুফাতো ভাই আবিরের উপর। ছেলেটা আমার দিকে তাকিয়ে কুৎসিত হাসি দিল। এই ছেলেটার মতলব আগে থেকেই খারাপ, যার দরুন নাবিল ভাইয়া একে এই বাড়িতে অ্যালাউ করে না। কিন্তু আজ মুহূর্তে কোমরে সেই বিদঘুটে স্পর্শের কথা মনে পড়লো। দাঁড়ালাম না আর, সেখানে দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে নিজের বাড়ি চলে এলাম। পুরো রাত কেঁদেই কাটিয়েছি। এত নোংরা অভিজ্ঞতা কখনো ছিল না। পরের দিন বাবা এসে বলল বিয়ের কথা। অবাক হলাম, তবে কিছু বললাম না। কিছু বলার মন মানসিকতাও ছিল না আমার। ছেলেটা নাকি ভালো, নাবিল ভাইয়ার জিগরি দোস্ত। আমাকে কাল তাদের বাড়ির অনুষ্ঠানে দেখেছে, কিন্তু আমি কি তাকে দেখেছি মনে পড়ছে না তো। তবে সেই সূত্র ধরে বিয়ের প্রস্তাব আমি না করলাম না, কারণ নাবিল ভাইয়া কখনোই আমার খারাপ চাইবে না। আর বাবার দিকটা ভেবে মানা করার তো প্রশ্নই ওঠে না। 4 দিন পর বিয়ে ঠিক হলো। নীরু, মাহির আর নাবিল ভাই বিয়ের সব দায়িত্ব পালন করেছে। বিয়ে পড়ানোর সময় জানতে পারলাম আমার যার সাথে বিয়ে হচ্ছে তার নাম সেহরি শিকদার। বিয়ের রাতে তার ব্যবহার দেখে শুকরিয়া আদায় করলাম। তার সৌন্দর্যের সাথে ব্যবহারও অতুলনীয়। নিজে না ঘুমিয়ে আমাকে ঘুমানোর জায়গা করে দিল। হালকা শীতের আভাস থাকায় কাঁথা মুড়িয়ে নিশ্চিন্তে ঘুমোতে বললো, কিন্তু আজকে ব্যবহারের সাথে কিছুই মিলছে না। বৌভাতের অনুষ্ঠান শেষে হ্যাচকা টানে রুমে এনে থাপ্পড় মেরে কুৎসিত করে বলল, তোর মতো মেয়ের চরিত্রে দোষ থাকবে জানা ছিল না। বর থাকার সত্ত্বেও অন্য পুরুষের গায়ে ঢলাঢলি করতে বিবেকে বাঁধলো না। বলে দরজাটা খুলে বেরিয়ে গেল। স্তব্ধ হয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি।
এতটা নোংরা ভাষা বোধহয় কোথাও শুনিনি, না কেউ বলেছে কখনো। নিজেকে কোনো রকম সামলে নিয়ে শাওয়ার ছেড়ে দাঁড়ালাম। কতক্ষণ ছিলাম জানি না, তবে চোখের জলগুলো ঝর্ণার পানির সাথে মিশে একাকার হয়ে গেল। জীবনটা দুর্বিষহ মনে হচ্ছে। কাকে বলবো? কাউকে আদৌ বলা যাবে তো? সময়টার কথা ভেবেই তপ্ত নিঃশ্বাস ফেললাম। জানি না সামনে কি অপেক্ষা করছে। হঠাৎ দরজা খোলার শব্দে ভাবনার জগৎ থেকে ছিটকে পড়লাম। পেছনে ফিরে তাকাতেই সেহরিশের রাগী দৃষ্টি চোখে পড়লো। ধপাধপ পা ফেলে সামনে এসে দাঁড়ালো। তার এইভাবে এগিয়ে আসা দেখে দুপা পিছিয়ে গেলাম। উনি দাঁতে দাঁত চেপে রাগে কণ্ঠে বলল, ভিজেছো কেন? ওনার এহেনে কথায় বুকটা ছ্যাদ করে উঠল। উনি পুনরায় রেগে বলল, কথা বলছো না কেন? ওনার প্রশ্নের উত্তর আমার কাছে নেই। মাথা নিচু করে রাখলাম। কি বলবো তাকে? যে থাপ্পড় মারতে দুবার ভাবলো না, চরিত্র নিয়ে প্রশ্ন তুলতে দুবার ভাবলো না, তাকে আসলে কি বলবো আমি? আমার থেকে কোনো উত্তর না পেয়ে তেড়ে আসতেই দু চোখ খিচে বন্ধ করে ফেললাম। নিজেকে প্রস্তুত করে ফেললাম আরেকটা থাপ্পড়ের জন্য। বেশ কিছুটা সময় অতিবাহিত হওয়ার পর বুঝতে পারলাম থাপ্পড়টা পড়েনি। পিটপিট করে চোখ খুলতেই তাকে আমার খুব কাছে আবিষ্কার করলাম। কেমন করে যেন তাকিয়ে আছে, তবে চোখে চোখ পড়ায় হকচকিয়ে গেছে, বেশ বুঝতে পারলাম। নজর ঘুরিয়ে এদিক সেদিক দেখতে দেখতে বলল, চেঞ্জ করে দাও, ঠান্ডা লেগে যাবে। তার এই ন্যাকামতে গা জ্বলে গেল আমার। দৈবিক কোনো শক্তি থাকলে তাকে এক্ষুনি ভস্ম করে দিতাম আমি, কিন্তু সেই শক্তি যে আমার নেই। তাকে এড়িয়ে রুমে ঢুকে ব্যাগ থেকে শাড়ি আর প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বাথরুমে চলে গেলাম। পেছনে না তাকিয়ে বুঝতে পারলাম সে আমার যাওয়ার দিকেই তাকিয়ে আছে। মনে মনে পণ করে নিলাম এই লোকটার সাথে কথা বলবো না আমি। যার কাছে আমার বিন্দুমাত্র সম্মান নেই, তার সাথে সংসার করা সাজে না। কথা বলা তো অনেক দূরের ব্যাপার। চেঞ্জ করে লেহেঙ্গাটা এক প্রকার অবহেলা করেই বারান্দায় মেলে দিলাম। সম্পর্কটা সুন্দর হলে সেই সম্পর্ক ঘিরে সব কিছু সুন্দর আর যত্নেরও হয়, কিন্তু সম্পর্কটাই তো ঠিক নেই। ঘড়িতে সময় দেখে অবাক হলাম। রুমে এসেছিলাম বিকেল 5টায়, আর এখন রাত 11টা। ভেজা শরীরে বেশিক্ষণ থাকায় মাথা ধরে গেল। বুঝতে পারছি জ্বরের পূর্বাভাস। নজর ঘুরিয়ে বিছানার দিকে তাকালাম। লোকটা খাবারের প্লেট নিয়ে বসে কি যেন ভাবছে। ভাবনার সুতো ছিঁড়লে হয়তো ঝামেলা করবে, তাই তাকে সেই সুযোগ না দিয়ে ডিভানে গুটি সুটি মেরে শুয়ে পড়লাম। শীত লাগা শাড়ির আঁচলটা গায়ে ভালোভাবে পেঁচিয়ে চোখ বন্ধ করলাম। চোখের কার্নিশ বেয়ে অবাধ্য জল গড়িয়ে পড়ছে। কয়েক সেকেন্ড পর অনুভব হলো কেউ গড়িয়ে পড়া অশ্রুমালা মুছে দিচ্ছে। বেশ হকচকিয়ে চোখ জোড়া খুললেই দেখি সেহরিশ ভ্রু কুচকে তাকিয়ে আছে আমার দিকে। তাড়াতাড়ি উঠে বসলাম। আমি কিছু বলবো তার আগেই বলে উঠলো, এইখানে কেন শুয়ে আছো? দেখতে পাওনি খাবার নিয়ে আসছি? নাকি চোখে দেখতে পাও না? বিরক্তিতে দাঁতে দাঁত চেপে বললাম, তো খেয়ে শুয়ে পড়ুন না। আমার মতো চরিত্রে দোষওয়ালা মেয়ের জন্য বসে আছেন কেন? আমার কথা সে চোখ বুজে বড় করে নিঃশ্বাস নিয়ে চোখ খুলে তাকালো। চোখ জোড়া লাল হয়ে আসছে। রেগে গে দেখেই বোঝা যাচ্ছে। আমি তোয়াক্কা না করে আবার শুয়ে পড়লাম। ব্যাটার রেগে দাঁতে দাঁত চেপে বলল, উঠো বলছি। তার দিকে পূর্ণ দৃষ্টি রাখলাম। মিস্টার সেহরিশ শিকদার, ইজন্ট ইট ফানি? আপনি একজন নোংরা মন মানসিকতার মেয়ের পেছনে টাইম ওয়েস্ট করছেন, যে কিনা বর রেখে অন্য পুরুষের গায়ে মাখামাখি করে। হ্যাঁ, আমার কথা সে রেগে আমার মুখ চেপে ধরলো। এতটাই জোরে ধরেছে যেন মনে হচ্ছে এক্ষুনি ভেঙে যাবে। ব্যথায় চোখ থেকে পানি পড়ছে। দুই হাত দিয়ে ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু ছাড়ার নামই নিচ্ছে না। শব্দ করে কেঁদে উঠতেই ছেড়ে দিয়ে জোর করে হাত ধরে উঠালো। টেনে বিছানায় বসিয়ে দিয়ে বলল, ডোন্ট ক্রস ইউর লিমিট। মুখে মুখে তর্ক করা আমি একদম পছন্দ করি না। ট্রাস্ট মি, আমার কথার নড়চড় হবে, মেরে এখানেই পুঁতে দেব। অ্যান্ড ইউ নো হোয়াট, কাকপক্ষীয় টের পাবে না। তার প্রতিটা কথায় কলিজা ছিঁড়ে যাচ্ছে। কাঁদতে কাঁদতে এক প্রকার হেঁচকি উঠে গেল। কোনো পাপের শাস্তি পাচ্ছে কে জানে। হ্যাঁ করো। তার কথায় চোখ তুলে তাকালাম। বললাম, খাবো না। ব্যাস এইটুকুই যেন পাগল খেপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। বিনা বাক্য ব্যয়ে জোর করে মুখে খাবার করে দিল, সাথে নিজেও খাচ্ছে। সময়টা ভিন্ন হলে এই মুহূর্তটা সেরা মুহূর্তে লিপিবদ্ধ করা যেত, কিন্তু এখন বিরক্তিকর ব্যাপার বই আর কিছুই না। খাবার খাইয়ে মুখ মুছে দিতেই আবারও গিয়ে ডিভানে গুটিসুটি মেরে শুয়ে পড়লাম। কিন্তু বেশিক্ষণ সেই জায়গায় টিকলাম না। লোকটা ভূতের মতো পেছনে পড়ে আছে। পাজাগুলো তুলে নিতেই হকচকিয়ে ছোটাছুটি করতে করতে বললাম, ছাড়ুন, নামিয়ে দিন, আমি আপনার সাথে কিছুতেই থাকবো না। উনি বোধহয় আমার কথায় মজা পাচ্ছে, যার দরুন রসিকতা করে বলল, বিয়ে করেছি কি ডাবল খাটে, আচ্ছা বিয়ে করেছি কি ডাবল খাটে সিঙ্গেল শোয়ার জন্য? অবশ্যই বিয়ে করেছি বউ নিয়ে ঘুমানোর জন্য। শীতকাল, দরজায় কড়া নাড়ছে, আমি মোটেও একা ঘুমাবো না। শীতকাল সামনে রেখেই বিয়ে করেছি, সো তোমাকে আমার সাথে থাকতেই হবে। নো মোর ওয়ার্ডস। রাগ চরম পর্যায়ে পৌঁছে গেল, তাই কলার চেপে বললাম, ছাড়ুন বলছি, নয়তো অনর্থ হয়ে যাবে বলে দিলাম। অসভ্য কোনো ব্যক্তির সাথে আমি থাকবো না।
আমার কথা এভাবে মানার দরকার ছিল বলে আমি মনে করি না। সত্যি খাটের উপর ছেড়ে দিল। হুট করে ছেড়ে দিয়েতে কোমরে খুব জোরে লেগেছে। এক প্রকার চিৎকার করে কেঁদে উঠলাম। সামনের পাষাণ মানুষটার ভাবাবেগ হলো না। সে দিব্যি লাইট অফ করে শুয়ে পড়লো। একটা বালিশ রেখে আরেকটা নিচে ফেলে দিয়ে বলল, ফ্যাঁচ ফ্যাঁচ করে না কেঁদে শুয়ে পড়ো। আমি নিচে বালিশ দেখে নিচে নামতে নিলেই টেনে তার একদম কাছে নিয়ে বলল। আবার নিচে যাচ্ছ কেন? চোখ মুছে বললাম, আপনি তো বালিশ নিচে ফেলে দিলেন, বলেন শুয়ে পড়তে। আমার কথার বিরক্তিতে চর শব্দ করে টেনে তার হাতের উপর শুয়ে দিয়ে গম্ভীর গলায় বলল, ঘুমাও, কান্নার আওয়াজ শুনলেই পানিতে ফেলে দেব। তার এহেন কথায় আর কিছুই বলার সাহস হলো না। কিন্তু মা বাবার কথা খুব মনে পড়ছে। তারা হয়তো জানেই না তাদের মেয়ে কেমন আছে। কষ্টগুলো গলায় কাটার মতো বিচ্ছে। কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতে পারলাম না। রাতের প্রায় শেষ ভাগ। কপালে ঠান্ডা অনুভূতি আর মাথায় আদুরে হাতে কেউ বিলি কেটে দিচ্ছে এমন মনে হলো। কিন্তু চোখ মেলে তাকানোটা দুঃসাধ্য হয়ে পড়েছে আমার। আস্তে আস্তে তলিয়ে গেলাম গভীর তন্দ্রায়। সকালের সোনালি রোদ মুখে পড়তেই ঘুম ছুটে গেল, কিন্তু চোখ খুলতে পারছি না। বেশ কিছুক্ষণ পর ধীরে ধীরে চোখ খুললাম। রোদের তেজটা বোধহয় একটু বেশি। গায়ে পড়তেই ভ্যাপসা গরম লাগা শুরু হয়ে গেল। শরীর ওজন মনে হতেই নিজের দিকে তাকালাম। গরম লাগবেই বা না কেন? নিজের গায়ের দিকে তাকিয়ে দেখি ব্ল্যাঙ্কেট পেঁচিয়ে রাখা। বিরক্তিতে ভ্রুকুচকে উঠে বসতে চেষ্টা করলাম, কিন্তু না, শুধু ব্ল্যাঙ্কেট না, গায়ের উপর হাত পা ছড়িয়ে আস্ত হাতি শুয়ে আছে। মুহূর্তের আগে গা রিরি করে চলতে লাগলো। বিয়ে করে কি মাথা কিনে নিয়েছে নাকি? ব্ল্যাঙ্কেট সরাতেই রাগ উবে গিয়ে একরাশ লজ্জা ভর করলো। ছি, শাড়ির যাচ্ছে তাই অবস্থা। খুব বেশি সাবধানে শাড়ি ঠিক করে নিলাম। এই ব্যাটা জেগে থাকলে লজ্জায় লাল নীল হয়ে যেতাম। একে তো মাথা ভার হয়ে আছে, তার উপর এই বেয়াদব লোকের 200 মণ ওজনের হাত পা গায়ের উপর দিয়ে আছে। উফ! আচ্ছা, এক কাজ করলে কেমন হয়? এই লোকটাকে গলা টিপে মেরে ফেললে কেমন হয়? মন্দ হবে না। যেইভাবে সেই কাজ। শয়তানি হাসি দিয়ে তার মুখের উপর থেকে ব্ল্যাঙ্কেট সরাতেই হাঁ হয়ে গেলাম। আল্লাহ, কত কিউট আর নিষ্পাপ চেহারা। সিল্কি চুলগুলো চোখের উপর পড়ে আছে। ফর্সা গালে খোঁচা খোঁচা দাড়ি, ঘন কালো ভ্রু, আইলেশ গুলো বড় না হলেও ঘন আর কালো। তার উপর ডার্ক রেড ঠোঁট, আর সেই ঠোঁটের পাশে ছোট্ট একটা তিল। সৌন্দর্যের ম্যাক্স প্রভার্সন। কেউ দেখলে বুঝতেই পারবে না এই লোক কাল এক অবলা মেয়ের গায়ে হাত তুলেছে। রাতের কথা ভাবতেই রাগ লাগলো। মেরে ফেলাই বেটার অপশন। শালা, তোকে মেরে আমি নিজেই পুঁতে ফেলবো, কাকপক্ষীও টের পাবে না, আর পেলেও কিচ্ছু যায় আসে না। আল্লাহর নাম নিয়ে যেই না গলার কাছে হাত দিলাম, অমনিতেই বেটা চোখ খুলে তাকালো। আমার অবস্থা আর নাই বা বলি, ফ্রিজ হয়ে গেছি একদম। কি ব্যাপার, এইভাবে স্ট্যাচু হয়ে আছো কেন? ওয়েট ওয়েট ওয়েট, বাই এনি চান্স তুমি আবার গলা টিপে দিচ্ছ না তো? অবাক হয়ে বলল সেইরিস। তীর একদম নিশানায় লেগেছে। নিজেকে বাঁচাতে কোনো রকমে আমতা আমতা করে বললাম, না না, ওই আপনার গলায় না মশা, তাই মারতে যাচ্ছিলাম আমি। বিশ্বাস করুন, আমি মোটেও আপনাকে গলা টিপে মারার প্ল্যান করিনি। আমার কথা সে কিছুক্ষণ তাকিয়ে থেকে হো হো করে হেসে উঠল, কিন্তু বুঝলাম না হাসির কি আছে। তার হাসি যেন থামছেই না। সুন্দর করে হাসে লোকটা, চোখই সরছে না। লোকটা এত সুন্দর করে কেন হাসে? ও, কি কিউট! আমার ভাবনার মাঝে ভয়ানক কাণ্ড ঘটে গেল। গাল টিপে ধরে টুক করে চুমু দিয়ে শয়তানি হাসি দিল। বলল, আমি জানি আমি সুন্দর, কিন্তু এইভাবে তাকিয়ে থাকলে প্রেমে পড়ে যাবে। একটা বেয়াদব তো বটেই, সাথে লুচু 100-তে 100। রাগে ক্ষোভে দুঃখে নিজের চুল নিজে টেনে জোরে বললাম, লজ্জা নেই আপনার? আর যদি এমন করতে দেখি, একদম আপনার নামে জঘন্য রকমের মামলা ঠুকে দিব। তাই আমার থেকে দূরে থাকবেন। সরুন, উঠবো আমি। আমার এত বড় কথা সে পাত্তাই দিল না। এমন একটা ভাব নিল যেন আমি ফ্লপ জোকস মেরেছি। বলি, দেশে কি আর ছেলে ছিল না? নাবিল ভাই আমার গলায় এই লোকটাকেই বেঁধে দিল কেন? রাগে চোখ থেকে পানি বেরিয়ে গেছে। ধাক্কা দিয়ে সরিয়ে ওয়াশরুমে চলে গেলাম। এতক্ষণ টের না পেলেও কোমর আর মুখের ব্যথাটা এখন টের পাচ্ছি। ফ্রেশ হয়ে বের হতেই দেখি সেরিস আমার দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছে। শাড়ির আঁচল ঠিক করে নিজেকে ভালোভাবে দেখে নিলাম। না, সব তো ঠিকই আছে। তাহলে কি দেখে? নিজের ব্রেনে আর প্রেশার দিলাম না। ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়ে খোপা করে নিলাম। বাম গাল এখনো লাল হয়ে আছে। যাকে কখনো একটা ধমক শুনতে হয়নি, সে বিয়ের পর মার খেয়েছে। নিজের উপর তাচ্ছিল্য করে হাসলাম। উঠে বারান্দায় গিয়ে দাঁড়ালাম। কেমন যেন দম বন্ধ লাগছে। এ বাড়িতে আসার পর থেকে রুমে আছি। বাড়িটা কেমন জানি শুনশান। লোকে বলে শ্বশুর বাড়ি, কিন্তু এখনো অবধি শ্বশুর কিংবা শাশুড়ির দেখা পেলাম না। এদিকে খিদায় পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। না, এইখানে আর দাঁড়িয়ে থাকা সম্ভব না। রুমে গিয়ে দেখি সেইরিস নেই। ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ আছে। বোধহয় শাওয়ার নিচ্ছে। যা ভাবলাম, এইখানে বসে থাকলে খিদার চোটে মরে যাব।
তাই ঘোমটা টেনে নিচে নামলাম। পুরো বাড়িটাই খালি, প্লেট বাটি ধোয়ার শব্দ আসছে। সেই শব্দ অনুসরণ করে এগিয়ে গেলাম। না, বাড়িতে আমি একা নই, আরো একজন মহিলা আছে। আমি গুটি গুটি পায়ে কিচেনে ঢুকে পড়লাম। মাঝবয়সী একজন মহিলা প্লেট ধুচ্ছে। আমাকে দেখে দাঁত বের করে একগাল হেসে বলল, আরে আম্মাজান, আপনি এইখানে? দেখি বোঝা যাচ্ছে উনি এই বাড়িতে কাজ করেন, তবে ওনার কথায় আর হাসিতে কোনো ছলনা নেই, অকৃত্রিম হাসি। ওনার প্রশ্নের উত্তর মুচকি হেসে সালাম দিলাম। উনি বোধহয় আমার থেকে সালাম পেয়ে বেশ চমকে গেছে, চেহারায় বিস্ময়ের ছাপ। আমি খালার পাশে দাঁড়িয়ে বললাম, কি রান্না হচ্ছে খালা? খালা মুচকি হেসে আঁচলে চোখ মুছে বলল, রুটি আর ভাজি করছি আম্মাজান। খালা আমি চা বানাই? খালা আমার আবদারে চমকে উঠে বলল, খবরদার আম্মাজান, এমন কাজ ভুলেও কইরেন না, আব্বাজান প্রচুর রাগ করব। আমি এক প্রকার ঠোঁট ফুলিয়ে বললাম, প্রায় 3 দিন হতে চললো এই বাড়িতে, কিন্তু কাউকেই তো চিনি না। তার উপর তোমার সাথে যাও একটু ভাব জমাতে এসেছি, তাও তুমি আমাকে আপনি আজ্ঞে করে পর করে দিচ্ছ খালা। আমার কথাতে খালা অপরাধী চেহারা করে বলল, আসলে আম্মাজান, কাজের মানুষ তো তাই ওইভাবে ডাকলে খারাপ দেখায়। ওনার কথায় খারাপ লাগলো, নিজেকে কতটা ছোট করে কথা বলছে। আসলে তারা নিজেদের ছোট করে দেখে না, বরং কিছু মানুষ আছে যারা খালার মতো মানুষদের ছোট করে দেখে এবং কথা বলে, তাই তো তারা নিজেদেরকেই ছোট ভাবে। খালার কাজ জড়িয়ে ধরে বললাম, ওহো খালা, আমি আর সবাইকে এক হলাম? তুমি আমাকে আপনি আগে একদম করবে না, আমি তোমার অনেক ছোট, তোমার মেয়ের মতো আমি। এখন দাও তো আমি চাটা বানাই। ঠিক আছে আম্মাজান, তাই চা বানাইতে দিব না, আব্বাজান রাগ করব। ওই হিংস্র শয়তানটা তার স্বভাব দ্বারা সবার কাছে পরিচিত, তা বুঝতে বেগ পেতে হলো না। খালা ভয় পাচ্ছে বুঝতে পারছি, কিন্তু চা বানানো অতি প্রয়োজন। এখন চা না খেতে পারলে মাথা ব্যথায় পাগল হয়ে যাব। তাই খালাকে বুঝিয়ে সুঝিয়ে চুলোয় চায়ের পানি দিলাম। চা বানাতে বানাতে টুকটাক গল্প করলাম। খালার থেকে জানতে পারলাম সেরিসের মা নেই, বাবা আছে, আর উনি কিছুদিন আগে দেশের বাইরে গিয়েছে কোনো একটা কাজে। আত্মীয় স্বজন যারা আছে তারা কালই চলে গেছে। এখন বাড়িতে আমি আর সেরিস আর খালা আছি। নেহু, খুব জোরে সেরিস ডাক দিল। হুট করে নিজের নামের বিকৃতি এত ভয়ঙ্কর আওয়াজে শুনতেই হৃৎপিণ্ড লাফিয়ে উঠল। সেরিস শিকদার ওরফে ভয়ঙ্কর লোক এত জোরে ডাকলো পুরো বাড়ি কেঁপে উঠল। খালার দিকে তাকিয়ে দেখি খালা বুকে থুতু দিচ্ছে। আমি চুপ করে আছি। খালা আমাকে ধাক্কা দিয়ে বলল, আম্মাজান তাড়াতাড়ি যাও। উফ খালা, বাদ দিন তো, ডাকুক। খালা যে ভয় পাচ্ছে দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু আমি তো নড়বো না। বেটা বদের হাড্ডি, তোর একদিন আর আমার যে কয়দিন লাগে। আমার নামের দফারফা করেছিস, তোর কপালে বউ নেই, দেখবি তোর বউ তোর নিয়ম করে 4 বেলা ঝাঁটাপিটা করবে একদম। ই আল্লাহ, বউ তো আমি, কিন্তু আমি তো ভেজা বেড়াল, ধুর, ভাল লাগে না। এর মধ্যে সেরিস আবারও নেহু বলে ডেকে উঠলো। তবে তার ডাক শুনে বুঝতে পারছি বেটা বেশ রেগেই আছে, বাট হু কেয়ারস। আচ্ছা খালা, এই বদলোকটাকে কি করে ঠিক করা যায় বলো তো? মানে আমার তো ইচ্ছে করছে খুন্তি গরম করে পেছনে লাগিয়ে দিই, শালা শান্তি দিল না আমারে। খালা আমার কথায় অবাক হয়েছে মনে হচ্ছে, কিন্তু কিছুই করার নেই, রাগ লাগছে, ইচ্ছে করছে গণধোলাই দিই। কি কইতাছো আম্মাজান? আব্বাজান শুনলে রাগ করবে। চায়ে চুমুক দিয়ে রাখলাম। এক টুকরো রুটি ছিঁড়ে ভাজি সহ মুখে পুড়ে নিলাম। মজা করে চিবোতে চিবোতে বললাম, আরে ধুর, কিসের রাগ? এই বেটাকে মেরে ছাতু বানিয়ে রোদে শুকাতে দিলে সব রাগ একদিনে উবে যাবে। একবার খালি বাড়ি যাই, তারপরে এই শিকদারের শিক কাবাব বানাই দিব। বেটা ভেবেছেটা কি, বিয়ে করে যাচ্ছে তাই করবে? এইবার বোঝাবো নেহা বিনতে আরহান কি জিনিস। হ্যাঁ। খালা আমার দিকে তাকিয়ে বেদনাদায়ক হাসি দিয়ে ধোয়া প্লেটগুলো আবারও মনোযোগের সাথে ধুচ্ছে। কিন্তু কেন? খালাকে কিছু বলতে যাব তার আগে কেউ পেছন থেকে গম্ভীর কণ্ঠে বলল, তা এত বড় মানুষ দিয়ে ছাতু আর শিক কাবাব বানাবে, এতে অনেক পরিশ্রম হয়ে যাবে না? চলো মিসেস নেহা বিনতে আরহান, আমিও তাকে হেল্প করি। ফট করে পেছনে তাকিয়ে দেখি সেহরিস দরজার সাথে হেলান দিয়ে ট্রাউজারের পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে, চোখে রাগের আভাস। এদিকে আমার মনের ভেতর অস্থিরতা বিরাজ করছে। রুটি চিবোতে বেমালুম ভুলে গিয়েছি। খিদে কিচেনের জানালা দিয়ে পালিয়েছে। আমি জানি আমার সাথে কি হতে চলেছে। ভয়ে হাত পা অসাড় হয়ে গিয়েছে। চোখের রাজ্যের অসহায়ত্ব নিয়ে কাপা গলায় কিছু বলতে যাব, তার আগেই প্রবল গতিতে এগিয়ে এসে হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো, ঠিক কালকের মতো করেই। ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা করছি। এতক্ষণ সাহস দেখালেও এখন আমার অবস্থা ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। আল্লাহ, হয় আমাকে তুলে নাও, আর নয়তো এই লোকটাকে জরুরি ভিত্তিতে তুলে নাও। মাছ চুরি করা অপরাধী বিড়ালের মতো বিছানায় বসে আছি আমি। ছোট নখগুলো দাঁত দিয়ে কামড়ে আরো ছোট করছি। আমার সামনে ঘন ঘন পায়চারি করছে সেরিস, কখনো চুল টানছে তো কখনো কোমরে হাত বেঁধে বামে ডানে যাচ্ছে। আমি অবাক হয়ে বসে আছি, কারণ আমার আরেকটা গাল এখনো ঠিকঠাক আছে।
শোনো নিহু, আমি ভাবছি তোমাকে আর তোমাদের বাড়িতে যেতে দিব না। বাই এনি চান্স তুমি যদি আর ফিরে না আসো। ঠান্ডা স্বরে বেশ চিন্তিত হয়ে বলল। তার কথায় আমি অবাক হয়েছি, এত শান্তভাবে কথা বলছে, লাইক সিরিয়াসলি। অবাকতার রেশ কাটতেই দাঁতে দাঁত চেপে তাকিয়ে আছি। তুই বজ্জাত ভালো হবি না, সুন্দর না হলে তোর স্বভাবের কারণে তোর জীবনেও বিয়ে হতো না, যৌতুক দিয়েও না। রেগে দাঁত কিরমির করে বললাম, বিয়ের পর কি কারো বাবা মা থাকে? আপনিও না মজা করছেন শুধু শুধু? আপনি তো জানেনই আমি অনাথ, আমার 10 কোলে আর কেউ নেই, শুধু অমায়িক ভদ্র শান্ত একটা জামাই ছাড়া। আমি কি আপনাকে রেখে কোথাও যেতে পারি? আমাদের 23 বছরের ভালোবাসা বলে কথা। আমার কথা উনি কিছুক্ষণ আহাম্মকের মতো তাকিয়ে থেকে বলল, আই এম সিরিয়াস নিহু, ওয়াই ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড? প্লিজ ডোন্ট মেক এ ফান অফ ইট। রাগে ফুঁসতে ফুঁসতে বললাম, সিরিয়াসলি মিস্টার সেরি শিকদার, আমি ফান করছি? ফান তো আপনি করছেন, তাও আমার জীবন নিয়ে। এ বাড়িতে আসার পর দিন থেকেই দেখছি আপনি যেভাবে চরিত্রের উপর চরিত্রহীনের ট্যাগ লাগিয়েছেন, ট্রাস্ট মি, আমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে এতক্ষণে সুইসাইড করে ফেলতো। তার উপর আবার গায়ে হাত তুলেছেন। বিয়ের আগে না আমি আপনাকে চিনি আর না আপনি আমাকে চিনতেন, তাও কিভাবে বলছেন আমার চরিত্র দোষ আছে? আপনি আমাকে কতটা জানেন? আবার এখন বলছেন আমাকে আবার বাড়িতে যেতে দিবেন না, সবকিছু আপনার মত অনুযায়ী হবে। এটা ভাববেনও না আপনি। আমি আপনার কেনা কোনো পণ্য দ্রব্য নই যে আপনি যেভাবে চাইবেন আমি সেইভাবেই করব। অ্যান্ড লিসেন টু মি ভেরি কেয়ারফুলি, আমার থেকে 10 হাত দূরে থাকবেন। যেহেতু আপনার ভাষ্য মতে আমার চরিত্রের দোষ আছে, আপনার উচিত নয় আমার আশেপাশে ঘেঁষা। হয়তো আপনার চরিত্রেও দোষ লেগে যেতে পারে, তাই রিস্ক নেবেন না আপনি। অ্যান্ড আই রিয়েলি মিন ইট। আমার কথা শেষ হতেই সেহরিশের চোয়াল শক্ত হয়ে গেল, দরজায় লাথি দিয়ে গটগট করে রুম থেকে বেরিয়ে গেল। ওনার এহেনা আচরণে বুকটা কেঁপে উঠলো। টেনে নিঃশ্বাস নিলাম আমি। বুকটা কেমন ভারী ভারী লাগছে, গলায় প্রচন্ড ব্যথা হচ্ছে। চিৎকার করে কাঁদলে হয়তো হালকা লাগবে। নিজেকে যথাসাধ্য শান্ত করার চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। তাড়াতাড়ি উঠে বারান্দায় গিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলাম। বেশ কিছুটা সময় অতিবাহিত হওয়ার পর স্বাভাবিক হলাম। 3 দিনেই এই পরিস্থিতি, বাকি জীবনটা কেমন যাবে আমার আর কিছুই ভাবতে পারছি না। এই মুহূর্তে নিরু অথবা মাহিনের সাথে কথা বলে ভালো লাগতো, কিন্তু মোবাইলটা অবধি আনিনি। নিজের উপর নিজেরই রাগ লাগছে। রুম থেকে বেরিয়ে যেতেও মনে পড়লো আজ তো বাড়ি যাওয়ার কথা। তাড়াতাড়ি করে ট্রলি থেকে পিট কালারের শাড়িটা বের করে নিলাম। এটা মাহিন গিফট করেছে। বেচারা কতটা আবদার করে বলেছে ওই বাড়িতে যাওয়ার দিন পড়তে, যেই ভাবা সেই কাজ। ওয়াশরুম থেকে বেরিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে শাড়িটা পিন দিয়ে সিকিউর করে নিলাম। ভেজা চুলগুলো টাওয়াল দিয়ে মুছে ছেড়ে দিলাম। কানে সিলভার ঝুমকা, হাতে পিট কালার আর সিলভার মিক্সড চুড়ি, চোখে কাজল আর ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, ব্যাস আমি তৈরি। আয়নায় নিজেকে একবার দেখে চোখ বন্ধ করে নিঃশ্বাস নিলাম। অটোমেটিক ঠোঁটে হাসি ফুটে উঠলো। মনটা তুলার মতো হালকা লাগছে। গুনগুন করে গান গাইতে গাইতে দরজা খুলে রুম থেকে বেরিয়ে গেলাম। সিঁড়ি বেয়ে নিচে নামতেই একজোড়ে স্থির দৃষ্টি আমার দিকে পড়লো। স্থির দৃষ্টির মালিক সেহরি শিকদার। আমি সেই দিকে তাকিয়ে মুড খারাপ করতে চাইলাম না। যথাসাধ্য এড়িয়ে কিচেনে ঢুকলাম। খালার কাছ থেকে রুটি আর ভাজি নিয়ে রোল করে খেতে লাগলাম। এই লোকটার জন্য না খেয়ে মরবো নাকি? জীবনেও না। আগে খেয়ে শক্তি করব, এরপর এর থেকে মুক্তি নিব। কিচেন থেকে বেরিয়ে আর চোখে সেরিসের দিকে তাকিয়ে দেখি সে এখনো একইভাবে আমার দিকে তাকিয়ে আছে। কি অদ্ভুত সেই তাকানো! আরে ভাই, এভাবে দেখার কি আছে? নিজেকে কেমন চিড়িয়াখানায় নতুন প্রজাতির প্রাণী মনে হচ্ছে। সন্দেহ দূর করতে খালার কাছে গিয়ে ধীর কণ্ঠে জিজ্ঞেস করলাম, খালা, আমাকে কি দেখতে বাজে লাগছে? খালা আমার দিকে তাকিয়ে বলল, কি কইতাছো আম্মাজান? তোমারে তো পুরাই পরীর মতো লাগতাছে। টুকটুকে নতুন বউ, বাজি লাগবো কেন? খালা, তাহলে সেরিস এমন অদ্ভুতভাবে তাকিয়ে আছে কেন? খালা দাঁত কেলিয়ে বলল, আরে ওইটা প্রেমের দৃষ্টি, দেখো না চোখের পলক পড়তাছে না? খালার কথায় আমার কাশি উঠে গেল। আমি কোনো রকমে ওখান থেকে পালিয়ে আসলাম। প্রেমের দৃষ্টি? ছি, ইয়াকথু! এমন দৃষ্টির কোনো দরকার নেই। এই লোকটার দৃষ্টি থেকে শুরু করে কোনো কিছুই ঠিক নেই। বিরক্তিকর সব কিছু। এত বিরক্তির মাঝে কলিং বেল বেজে উঠল। সেরিসের দিকে তাকালাম যাতে সে দরজাটা খুলে দেয়, কিন্তু ব্যাটা তো পৃথিবীতেই নেই। মঙ্গল গ্রহের সফর শেষ করে এখন বৃহস্পতির দিকে যাচ্ছে সে। মনে মনে বেশ কিছু গালি দিয়ে দরজাটা খুলে দিলাম। দরজা খুলে হাঁ করে তাকিয়ে আছি। হাঁ করা অবস্থাতেই একবার সেরিসের দিকে তাকাচ্ছি, তো আরেকবার সামনে দাঁড়িয়ে থাকা সিনিয়র সিটিজেনের দিকে তাকাচ্ছি। মশারা হয়তো দেখেনি, নয়তো এতক্ষণে মুখের ভেতর ডিম পেড়ে বাচ্চা ফুটিয়ে ফেলতো। মশার কথা থেকে মনে পড়লো মুখটা বন্ধ করতে হবে। মুখ বন্ধ করেছি ঠিকই, কিন্তু কথা ঠিক বের হচ্ছে না। দরজায় দাঁড়িয়ে থাকা লোকটা অমায়িক হেসে বলল, কে তুমি মা? আমি কিছু বলবো তার আগে পেছন থেকে সেহরিশ বলে উঠল,
তুমি যা ভাবছো তাই তোমার পুত্রবধূ বাবা। কিন্তু আমি কিছু বলছি না, কি বলবো এদের দুজনকে দেখে? কেউ দেখলে আমার মতোই টাসকি খেয়ে পড়ে থাকবে, কিন্তু আমি তো দিব্যি দাঁড়িয়ে আছি। দুজনের চেহারা এত মিল, শুধু দুইটা পার্থক্য, শ্বশুরমশাইয়ের চুলে পাক ধরেছে আর মুখে কোনো তিল নেই, কিন্তু সেরিসের মুখে তিল আছে, কিন্তু তার চুলগুলো কালো। তাদের চেহারা মেলাতে মেলাতে ভুলেই গিয়েছে যে সামনে শ্বশুর দাঁড়িয়ে আছে, তাকে সালাম করতে হবে। হুশটা সেরিসের আলতো ধাক্কাতেই ফিরল। শাড়ির আঁচলটা টেনে ঘুমটা দিলাম, তাড়াতাড়ি পা ছুঁয়ে সালাম করলাম, কিন্তু শ্বশুর বা ছেদে মাথায় হাত বুলিয়ে বলল, আল্লাহ নেক হায়াত দান করুক, সুখী হও মা। যাক, এবার ঘরটা পূর্ণ হবে। আমি মুচকি হেসে সামনে থেকে সরে দাঁড়ালাম। সেরিস বাবার হাত থেকে ট্রলি ব্যাগ দুটো নিয়ে সোফার পাশে রাখলো। শ্বশুর ধীর পায়ে এগিয়ে সোফায় বসলো। উনি আমাকেও বসতে বলল, কিন্তু বসতেই ইতস্তত বোধ করলাম। পরে উনি মুচকি হেসে বলল, আমি তোমার বাবা হই, আমার কিন্তু শ্বশুর আর মোটেও ইচ্ছে নেই। তোমাকে দিয়ে মেয়ের অভাব পূরণ করব। বাবা মেয়ে মিলে জম্পে আড্ডা দিব, বুঝলে আম্মু? আমি ওনার কথায় অবাক হয়ে তাকিয়ে আছি। একদম আমার বাবার মতো করে কথা বলে। বসো তো, কিছুক্ষণ গল্প করি। আমি সোফার বাবার বাম পাশে বসে পড়লাম। এদিকে সেরিস অবাক হয়ে বলল, বাবা আমিও আছি। সেরিসের কথায় পাত্তা না দিয়ে মুচকি হেসে আমার দিকে তাকালো। মুহূর্তেই তার মুখটা থেকে হাসি উবে গেল। আমিও ওনার দিকে তাকিয়ে বুঝতে পারলাম উনি আমার বাম গালের দিকে তাকিয়ে আছে, হয়তো গালের আবছা লালটা দেখে ফেলেছে। আমি ঘোমটাটা একটু বড় করে টেনে দিলাম। বাবা চোয়াল শক্ত করে সেরিসের দিকে তাকালো। হয়তো উনি ছেলের এমন আচরণে পরিচিত। আচ্ছা, বাবা কি সেরিসকে কিছু জিজ্ঞেস করবে, নাকি উনি ছেলের করা অপরাধ ঢাকতে ব্যস্ত হয়ে পড়বে? হয়তো তাই করবে। নিজের রক্ত না, শাস্তি দিবে কিভাবে? গাড়িটা আপন গতিতে চলছে। আমার পাশে বসে বিরস মুখে সেই গাড়ি ড্রাইভ করছে সেরিস। জানালার কাঁচ নামিয়ে বাতাস অনুভব করতে ব্যস্ত হয়ে পড়লাম। শহর ছেড়ে অনেকটা দূরে চলে এসেছি। এতটা পথ পাড়ি জমিয়েছি, কিন্তু কারো মুখে কোনো কথা নেই। সেরিস চুপ করে আছে, এটাই তো চিন্তার বিষয়। শ্বশুর বাবা তখন আমার মুখের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে সেরিসের দিকে তাকালো। এরপর কিছু একটা ভেবে মুচকি হেসে কালো রঙের বড় ট্রলি ব্যাগটা টেনে আমার পাশে রেখে বলল, এটা আমার নতুন মেয়ের জন্য। আমি মুচকি হেসে ট্রলিটা হাতে নিলাম। বাবা আমার মাথায় হাত বুলিয়ে দিল। অতঃপর কাট কাট গলায় সেরিসকে নিজের রুমে ডেকে নিয়ে গেল। রুমে কি হলো তা জানি না, তবে ওই রুম থেকে আসার পর থেকে সেরিস বেশ গম্ভীর হয়ে আছে। তার থেকেও বড় ব্যাপার, আমাকে নিয়ে ওই বাড়িতে যাবে বলে রেডি হয়ে সোজা গাড়িতে এসে বসে বলল। কিছুই গোলমেলে লাগছে আমার। যেখানে আমি ভাবছিলাম জোর করে যেতে হবে, সেখানে নিজের ইচ্ছায় নিয়ে যাচ্ছে সে। ব্যাপারটা তো অবাক করার মতোই। হুট করেই মনে পড়লো, আমি যে ওই বাড়িতে যাচ্ছি তা তো নীরু, মাহিন আর নাবিল ভাইকে বলাই হলো না। অবশ্য মোবাইল নেই, বলবো কি করে? আর চোখে সেরিসের দিকে তাকালাম। সকালে এতগুলো কথা শুনিয়েছি, এখন বুঝি তার থেকেই মোবাইল চাইবো? ইয়া আল্লাহ, একটু বেশরম করে দাও না, যাতে মোবাইলটা চাইতে পারি। ঠোঁট উল্টে কান্না পাচ্ছে। থাক, এই বেটা তো আমারই বর, চাইতে কিসের লজ্জা? নিজেকে যথাসাধ্য স্বাভাবিক করে মুড নিয়ে বললাম, ও হ্যালো মিস্টার, আপনার মোবাইলটা আমাকে একটু দেয়া যাবে? 2 মিনিট কথা বলেই দিয়ে দিব। আমার কথায় ভ্রু কুচকে বিরক্ত প্রকাশ করলো। হাত পা অদৃশ্য শিকলে বাঁধা, নয়তো একে কেলিয়ে সিধে করে দিতাম একদম। বেটার ভাবখানা সালমান খানের মতো। আয়না নিজের চেহারা দেখ, পাপি লোক কোথাকার। পাপ বাপকেও ছাড়ে না, দেখবি তোর জীবন পুঁটি মাছ থেকে খারাপ হবে। তোকে বোয়াল মাছ খেয়ে নিবে। দাঁতে দাঁত চেপে সব সহ্য করে নিলাম। কোন রকম মুচকি হেসে বললাম, ব্যালেন্স নেই নাকি মোবাইল দেওয়ার ইচ্ছে নেই? দেখুন, 2 টাকা খরচ করব শুধু, বাড়ি গেলে 5 টাকা দিয়ে দেবো সুদ বাবদ, জান। আর মোবাইল ভাড়া মিলিয়ে 15 টাকা। এবার তো মোবাইলটা দিন। কথা শেষ হতেই গাড়ি ব্রেক করলো। চোখ খিচে বন্ধ করে নিলাম। ভাগ্যিস সিট বেল্ট বাঁধা, নয়তো বিনা নোটিসে উপরে চলে যেতাম। চোখ খুলে পাশে তাকাতেই চমকে উঠলাম আমি। সেরিস একদম আমার কাছাকাছি এসে চোখ ছোট ছোট করে তাকিয়েছে। তার গরম নিঃশ্বাস আমার মুখে আছড়ে পড়ছে। এত কাছাকাছি আসায় আমাকে নিজেকেই শ্বাসকষ্ট রোগী মনে হচ্ছে। দম ফুরিয়ে এলো বলে অস্বস্তি লাগছে আমার। নজর ঘুরিয়ে নিতে সেরিস বলে উঠল, তোমার কি মনে হয় আমি কিপটে? তুমি মোবাইল চেয়ে টাকা অফার করছো? লাইক সিরিয়াসলি নেহু? আমি হাঁ করে জোরে নিঃশ্বাস নিয়ে বললাম, দূরে সরে বসুন আগে, আমি নিঃশ্বাস নিতে পারছি না। কথা শেষ হওয়ার আগে সরে বসে এক ভ্রু উঁচু করে তাকালো। আমি টেনে নিঃশ্বাস নিয়ে বললাম, প্রথমত আপনি আমাকে নেহু বলে ডাকবেন না। এটা আমাকে শুধুমাত্র আমার প্রিয় আর ভালোবাসার মানুষগুলো ডাকে। আর দ্বিতীয়ত, মোবাইল চাওয়ার পর বেশিই ভাব দেখিয়েছেন। দেখে মনেই হচ্ছিল আপনার মোবাইলে ব্যালেন্স শেষ হবে হয়তো, তাই দিচ্ছেন না। আর তৃতীয়ত, আর কখনো আমার এতটা কাছে আসবে না, আমার শ্বাসকষ্ট হয়ে যাবে। উনি আমার কথায় মুখ ভার করে মোবাইল এগিয়ে দিলেন। গাড়ি স্টার্ট দিতে দিতে বলল, মোবাইল চাওয়ার দরকার ছিল না।
তুমি অধিকার দেখিয়ে নিয়ে নিতে পারতে। আমার সব কিছুর ওপর তোমার অধিকার সব আগে থাকার কথা। কথাগুলো বলে ড্রাইভিংয়ে মনোযোগ দিলেন না। আমি তার কথার চুপ করে গেছি। 3টা বাক্যের গভীরতা অনেক। এই প্রথম তার মুখ ভার দেখলাম। কথাগুলো খুব বেশি শান্ত স্বরে বলল। 7-5 ভাবতে ভাবতে মোবাইলটা হাতে নিয়ে ওনার দিকে এগিয়ে দিলাম। উনি তাকাতেই বললাম, আনলক করে দিন। তাই নেহু, আনলক হয়ে যাবে। ভাবলেশীনভাবে বললেও আমি থ মেরে বসে আছি। এই প্রথম কেমন যেন একটা লাগছে, সম্পূর্ণ নতুন অনুভূতি। যার সাথে আমি অপরিচিত। কাঁপা কাঁপা হাতে টাইপ করতেই লকটা খুলে গেল। হৃৎপিণ্ড ধপ করে উঠলো আমার। টেনে নিঃশ্বাস নিয়ে নিরুর নাম্বার তুলে কল দিলাম। হারামিটা রিসিভ করছেই না। তৃতীয়বারের সময় রিসিভ করলো। রেগে গিয়ে বললাম, এই সামনে থাকলে এতক্ষণে তোকে থাপ্পড় মারতে মারতে গাল লাল করে দিতাম একদম। একটা কল রিসিভ করতে এতটা সময় লাগে? সরি, রং নাম্বার ভেবে রিসিভ করে নাই জানু। নিরু অপরাধী হয়ে বলল। আমার বেশ মায়া হলো। নিরু অপরাধী হয়ে বলল, আমার বেশ মায়া হলো। ও জানো, ডোন্ট বি সরি। শোন না, আমি বাড়ি আসছি, তুই তাড়াতাড়ি পৌঁছে যা। আর সাথে অবশ্যই মাহিন আর নাবিল ভাইকেও নিয়ে আসবি। দেখ ফোন কাট, আমি কিছুক্ষণ এই খুশিতে লুঙ্গি ডান্স দেব, এরপর বাকি সব। দেখ নিরু, বাড়ি গিয়ে কলিং বেল বাজাবো, তারপর সাথে সাথে তুই দরজা খুলবি। বাকিটা তোর ব্যাপার। এবার লুঙ্গি ডান্স দে কিংবা নোরা ফাতেহির মতো হাই গার্মি ডান্স দে, তোর ইচ্ছা। বাই। কল কেটে চোখ বুঝে মুচকি হাসলাম আমি। ওদের দেখবো ভেবেই খুশিতে নিজেরই লুঙ্গি ডান্স দিতে ইচ্ছে করছে আমার। কেউ এইভাবে কথা বলে? সেহরিশের কথায় হুঁশ ফিরল। এতক্ষণ নিজের আসল রূপে চলে গিয়েছিলাম। ছি ছি, কি বলে ফেলেছি আমি। মুড ধরে থাকতে হবে, লজ্জা পেলেই পেয়ে বসবে। মুখে সিরিয়াস ভাবে বললাম, তো কি কথা দরখাস্তর মতো তারিখ বলে বরাবর মাননীয় জানু দিয়ে শুরু করব? আমার কথায় তত্ত্ব নিঃশ্বাস ফেলে বলল, সরি, আমার ঘাট হয়েছে, আর বলবো না। আমি জানালার বাইরে তাকিয়ে মুচকি হাসলাম। লোকটাকে হারাতে পারলেই ভালো লাগে, কেন কে জানে। নির্জন রাস্তা শেষে আবার শহরে শুরু। গাড়ি থামিয়ে নেমে পড়লো সেহরিশ। আমাকে বসতে বলে কোথাও উধাও হলো কে জানে। প্রায় আধ ঘন্টা পর 2 হাত ভর্তি করে ফিরল। নানা রকমের মিষ্টি আর ফল নিয়েছে। নতুন জামাই প্রথম শ্বশুর বাড়িতে যাচ্ছে, তাই হয়তো। কাল অব্দি যে ঘরের রাজকন্যা ছিলাম, আজ সেই ঘরেই আমি 2 দিনের মেহমান। বড় অদ্ভুত এই দুনিয়াটা আর তার নিয়মগুলো। প্রায় 20 মিনিট পর বাড়ির দরজায় এসে পৌঁছালাম। গাড়ি থেকে নেমে দৌড়ে দরজার সামনে দাঁড়িয়ে অনবরত কলিং বেল বাজাতে লাগলাম। হয়তো সেহরিশ অবাক হচ্ছে, পাগল মনে করছে, কিন্তু এতে আমার কোনো আফসোস নেই। আমি আমার স্বভাবের উল্টো যেতে পারবো না। বেশ কিছুটা সময় পর দরজা খুললো। সামনে মা আর নিরু দাঁড়িয়ে আছে। ওদের দেখে শব্দ করে কেঁদে উঠলাম। পাথর চাপা দেয়া সব দুঃখ এসে ভর করলো চোখের কার্নিশে। সেহরিশ ঠায় দাঁড়িয়ে আছে, অবাক হয়ে তাকিয়ে দেখছে। মায়ের নজর পড়তেই আমাকে ছেড়ে চোখ মুছে সেহরিশের কাছে গেল। আসো বাবা, ভেতরে আসো। সেহরিশ মাকে সালাম করলো। কেমন আছেন মা? আর বাবা কোথায়? সেহরিশের মা সম্বোধনটায় আমার মা খুশিতে গদগদ হয়ে বলল, তোমার বাবা বাজারে গেছে, এই তো এখনই চলে আসবে, তুমি বসো বাবা। মার দাঁড়ালো না, এক প্রকার দৌড়ে রান্নাঘরে চলে গেল। নীরা আমাকে বসিয়ে চোখের পানি মুছে দিয়ে কাজল ঠিক করে দিতে দিতে বলল, জানু কাঁদিস না, দেখ তোকে বিয়ে দিয়েছি, কোনো জেলে দেই নাই। এমন ভাবে কাঁদছিস যেন শেহরাজ ভাই তোকে দিনরাত মারে। কাঁদিস না বেবি। নীরুর কথা শুনে আমি সেহরিশের দিকে তাকালাম। চোখে চোখ পড়লো। সেহরিশের চোখে অনুশোচনার রেশ মাত্র নেই, তবে আমার চোখের অন্তরে প্রবল অভিমান আর রাগ আছে। সে এমন ভাবে তাকিয়ে আছে যেন সে আমাকে আমার পাপের শাস্তি দিয়েছে, কিন্তু সে জানে না মুখের দাগটা হয়তো মিলিয়ে গিয়েছে, কিন্তু যে দাগ সে হৃৎপিণ্ডে দিয়েছে সেটা এত সহজে যাবে না, হয়তো কখনোই যাবে না। আজ একটা সিদ্ধান্ত নিতেই হবে। ফ্রেশ হয়ে শাড়ি বদলে আকাশি রঙের চুড়িদার পরে নিলাম। শাড়ি জিনিসটা অতীব প্রিয় হলেও লম্বা সময় ধরে ক্যারি করা মুশকিল আর বিরক্তিকরও। লম্বা সময় ধরে পরে থাকলে শাড়ি বেশ ভারী ভারী লাগে, তবে শাড়ি একটা মেয়ের সৌন্দর্য কয়েকশো গুণ বৃদ্ধি করে দেওয়ার ক্ষমতা রাখে। কথায় আছে না, শাড়িতেই নারী। কথাটা আসলেই ঠিক। এখন বেশ হালকা লাগছে, মনে হচ্ছে একটা উড়াল দিয়ে আকাশে পাড়ি দেওয়া যাবে। ওয়াশরুম থেকে বের হলাম। ঘড়িতে প্রায় 12টা বেজে গেছে। মোবাইলটা হাতে নিয়ে বের হতেই সেহরিশের সামনে পড়লাম। উনি রুমের দিকেই আসছে। বেচারা এতক্ষণ বাবার সাথে গল্প করছিল, ফ্রেশ হওয়ার সময়টুকু অবধি পায়নি। ওনাকে ক্লান্ত দেখাচ্ছে। আমাকে আসতে দেখি থেমে গেল। ক্লান্তিতে কুঁচকে রাখা কপালের ভাঁজ প্রসারিত করলো। ক্লান্তি কেটে তার চোখে মুগ্ধতার রেশ দেখতে পাচ্ছি। কেমন করে যেন পা থেকে মাথা অবধি একবার দেখে চোখ ফিরিয়ে ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো। আমি বিনা বাক্য ব্যয় রুমে গিয়ে তার জামা কাপড় বের করে বিছানায় রেখে আবারও বেরিয়ে পড়লাম। আমি
অদ্ভুত ব্যাপার, সে এখনো আগের জায়গায় দাঁড়িয়ে আছে। ধীর পায়ে তার সামনে গিয়ে দাঁড়ালাম। তিনি স্তব্ধ হয়ে গেছে কেন? নাকি আমার বাড়ি বলে হয়তো তাই? গলা খাকারি দিয়ে তার ধ্যান ভাঙাতে চেষ্টা করলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিন, আপনার প্রয়োজনীয় সব জিনিসপত্র বিছানায় রাখা আছে। আমার কথা তার ভাবাবেগ হয়েছে বলে মনে হলো না। এ কথা না বাড়িয়ে পাশ কাটিয়ে যেতেই হাত ধরে আটকে দিল। আমি চমকালাম। হুট করেই এমন করবে ভাবতে পারিনি। পেছনে ঘুরে তার দিকে তাকাতেই শান্ত দৃষ্টি নিক্ষেপ করে বলল, হুটহাট এমনভাবে আমার সামনে আসবে না, আমার প্রচণ্ড সমস্যা হয়। কথাটা বলে হাত জোড়া ছেড়ে দিয়ে সোজা রুমে চলে গেল। আমি হাঁ করে তাকিয়ে আছি। কি বলেছে বোঝার চেষ্টা করছি আমি সামনে আসলে যদি তার এতটাই সমস্যা হয় তাহলে বিয়ে কেন করলো? আচ্ছা, সে কি আমাকে বিয়ে করে রিগ্রেট ফিল করছে? হয়তো করছে। এক বুক খারাপ লাগা খেলে গেল মন মস্তিষ্ক জুড়ে। ভাগ্যের উপর উপহাস করলেও ভাগ্য নির্ধারণকারীর উপর তীব্র অভিমান জন্মালো আমার। চোখ মুখ স্বাভাবিক করে কিচেনে চলে গেলাম। সেখানে মা আর নীরু জম্পেশ রান্নাবান্না করছে। নতুন জামাই এসেছে, তাই নানান পদের খাবার দাবারের তোড়জোড় চলছে। পুরো বাড়ির গন্ধে মোমো করছে, মা পোলাও করছে আর নীরু চিংড়ি মাছগুলো ভেজে রাখছে। আমি গিয়ে কিচেনের তাকের উপর বসে ভাজা চিংড়ি চায়ের পিরিচে তুলে নিলাম। যেই না কামড় বসাতে যাব অমনি নীরু ছো মেরে নিয়ে গেল। রেগে কোমরে হাত দিয়ে বলল, খবরদার ধরবি না, কত কষ্ট করে ভাজতেছি, আর তুই উইদাউট এনি কষ্টে সাবার করবি? গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা দিয়ে দেব। এভাবে বলতে পারলি তুই? আমি না তোর প্রাণ প্রিয় সই? তুই আমার জন্য কষ্ট করবি না তো কে করবে? খোটাও দিচ্ছিস আবার। দেখিস তোর বিয়ের পর আমিও এমন করব। আরে যা তো, আইসে ইমোশনাল কার্ড প্লে করতে। গরমে আমি শেষ, আর উনি সেজে গুজে নববধূয়া হয়ে হাড় মাংস জ্বালিয়ে খাচ্ছে। যা ফুট। তো বড় সাহস! দেখবি আজ ভাই আসলে সব বলে দিব, মাহিনকেও বলে দিব। তোকে তোর চামড়া দিয়ে চচ্চড়ি করে গরিবদের মধ্যে বিলি করবে। তোদের দুটোকে এখন ঘর থেকে বের করে দরজা বন্ধ করে দেব। বাইরে গিয়ে কুকুর বেড়ালের মতো কামড়াকামড়ি করিস, তাও ঘরের মধ্যে এসব চলবে না। মা বেশ রেগেই বল কথাটা। আমি আর নীরু ভেজা বেড়ালের মতো চুপসে গেছি, কারণ এর আগেও এমন করায় দুজন খুব খুমতির বাড়ি খেয়েছি। কলিং বেলের শব্দে কিচেন থেকে বেরিয়ে দৌড়ে গিয়ে দরজাটা খুলে দিলাম। নাবিল ভাইয়া দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই ঘরে ঢুকতে ঢুকতে ঠোঁট প্রশস্ত করে হেসে একপাশ থেকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে বলল, কি রে নেহু, কেমন আছিস? ভাইয়ার এই মাথায় হাত বুলিয়ে বলা কথাটাই বুঝিয়ে দেয় উনি কতটা স্নেহ করেন আমায়, কতটা ভালোবাসেন। ভাইয়া হচ্ছে আবদার আর অভিযোগের ছুরি। আমি আর নীরু সকল আবদার অভিযোগ ভাইয়ার কাছেই করি। আজও তার ব্যতিক্রম হলো না। ঠোঁট ফুলিয়ে বললাম, ভালো নেই। নীরু শাকচুনিটা আমাকে ভাজা মাছ দেয় না, উল্টো খুন্তি দিয়ে ছাকা দিবে বলেছে। ভাইয়া আমার কথায় কিটকিটিয়ে হেসে উঠে বলল, তোরা দুজনে আসতে নাচতে শুরু? ভাইয়ার হাসি দেখে অভিমানী স্বরে বললাম, তুমি হাসছো ভাইয়া? ভাইয়া হাসি থামিয়ে বলল, সরি, আর আসবো না। ঠিক আছে, ওকে মাইট দিব। আমি মুচকি হেসে সোফায় বসতে বলে পানি আনতে ডাইনিং এ চলে এলাম। ভাইয়ার দিকে পানির গ্লাসটা এগিয়ে দিতে জিজ্ঞেস করলো, শেহরিশ কোথায় রে, আসেনি নাকি? এসেছে, ফ্রেশ হতে গেছে। নেহু, একটা কথা জিজ্ঞাসা করি? ভাইয়ার এহেন প্রশ্নে ভরকে গেলাম। নিজেকে স্বাভাবিক রেখে বললাম, শেহরিশের সাথে সব ঠিক আছে? আই মিন, তোরা ভালো আছিস? ভাইয়ার প্রশ্ন শেষ হতেই সেহরিশের আগমন ঘটে। হয়তো সেও এই প্রশ্ন শুনেছে। নীরব ওড়নায় হাত মুছতে মুছতে আমার পাশে এসে বসলো। নাবিল ভাইয়ার পাশে গিয়ে বসলো সেহরিশ। আমি মুচকি হেসে বললাম, আচ্ছা ভাইয়া, তোমাকে একটা প্রশ্ন করি, প্লিজ সত্যি সত্যি করে উত্তর দিবে। বোন হইতে মিথ্যে বলে সান্ত্বনা দিবা না, যা বলবা একদম সত্যি বলবা, ঠিক আছে? ভাইয়া আমার কথায় ভ্রু কুচকে তাকিয়ে মাথা নাড়লো। নীরা খুব সিরিয়াস হয়ে গেছে। সেহরিশ আমার দিকে তাকিয়ে আছে, হয়তো বোঝার চেষ্টা করছে আমি কি বলছি। আমি এক বুক হতাশা ভরা নিঃশ্বাস ফেলে বললাম, আচ্ছা ভাইয়া, তোমার কি কখনো মনে হয়েছে আমার চরিত্রে দোষ আছে আর আমি ছেলেদের গায়ে পড়া স্বভাবের? আই মিন, তাদের সাথে মাখামাখি? প্লিজ সত্যি করে বলবে। নীরার ভাইয়া স্তব্ধ হয়ে গেছে। হয়তো এমন কোনো কথা আমার থেকে আশা করেনি। এদিকে সেহরিশ অবাক হয়ে তাকিয়ে আছে। সে ভাবতেই পারেনি আমি এই কথাটা এখন এইভাবে বলবো। ভাইয়া মুহূর্তে চোয়াল শক্ত করে এক প্রকার চেঁচিয়ে বলল, হোয়াট রাবিশ! এই, তোকে এই বাজে কথা কে বলেছিস মেহু? কার কাছ থেকে এমন নোংরা মন্তব্য শুনেছিস? আর তোকেই বা এমন কথা বলবে কেন? নীরা রেগে গিয়ে বলল, তোর মাথা ঠিক আছে? কি আবল তাবল বলছিস? আমি কয়েক সেকেন্ড চুপ করে থেকে বললাম, আগে আমার প্রশ্নের উত্তর দাও, তারপর বলবো। ভাইয়া রেগে হাত মুঠ করে বলল, দেখ নেহু, এসব ফালতু প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। আমার বোন আমি ভালো করেই চিনি যে এই নোংরা কথা বলেছে তারই হয়তো চরিত্রের দোষ আছে, তা না হলে তোকে এইসব বলতো না।
আরে তোকে সে হয়তো চেনেই না, আমার মনে হয় না তুই ওইসব মানুষের কথায় কিছু মনে করবি। নীরু পাশ থেকে তেতে উঠে বলল, কি বলে বল, আমি এখনই মাহিনকে বলছি। মাহিনকে বলায় কলিজা মোচড় দিয়ে উঠলো। মাহিন শুনলে কুরুক্ষেত্র বাজিয়ে ফেলবে। মাহিন নামমাত্র বন্ধু, কারণ সে বন্ধু থেকে ভাই বেশি। মাহিন আমার আর নীরুর 1 বছরের বড়। 1 বছর ড্রপ দেওয়াতে আমাদের সাথেই পড়ে। আসলে ক্লাস 4-এর বছর পরীক্ষায় বসতে পারেনি ও। ওর আদরের বোনটা পানিতে পড়ে মারা যায়, এরপর মানসিকভাবে ভেঙে পড়ে, যার দরুন পরীক্ষা দেওয়াও সম্ভব হয়নি। মাহিন আমাদের সাথে একই ক্লাসে পড়ে, তাই হয়তো বন্ধুর মতো, কিন্তু সে একজন দায়িত্ববান ভাইও বটে। ছোটবেলা থেকে ঢাল হয়ে আমার আর নীরার পাশে ছিল, আছে আর থাকবেও। আমাদের কেউ কিছু বলেই খবর করে ছাড়ে মাহিন। স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি অবধি যতজন আমাদের 3 জনকে দেখেছে, তারা সবাই প্রথম ভাবতো আমরা বোধহয় 3 জন ভাই বোন। অবশ্য খুব বেশি পরিচিত যারা, তারা জানে আমাদের রক্তের সম্পর্ক নেই, বাকি সবাই জানে আমরা ভাই বোন। মাহিনের ভয়ে আজ অব্দি কেউ কিছু বলার সাহস পায়নি, এতটাই আগলে রেখেছে। এখন যদি এই কথা শুনে বাড়িঘর মাথায় তুলবে। আমি নীরুর হাত চেপে ধরে বললাম, খবরদার নীরু, এই কথা মাহিন অব্দি যেন না যায়। দেখ, আমি জাস্ট জানতে চেয়েছি, আর কিছুই না। নীরু বিরক্ত হয়ে চুপ করে গেল। সেরিস তীক্ষ্ণ দৃষ্টি আমার দিকে তাকিয়ে আছে। নিহু, সত্যি করে বলতো কে বলেছে এইসব? ভাইয়ার প্রশ্নে মুচকি হেসে বললাম, যদি বলি তোমার বন্ধু বলেছে। সেরিস চমকে আমার দিকে তাকালো, ভাইয়াও তাই করলো। নীরা ভ্রু কুচকে আছে। অসম্ভব, সেওরিস জীবনেও এত নোংরা কথা বলবে না। অন্তত পক্ষে আমার বোনকে তো বলবেই না। ও তোকে চিনে, তুই এমন না, সে জানে। আর আমি বিশ্বাস করব না যে ও এমন কিছু বলবে। তেমন হলে আমি আমার বোনকে কখনোই তার কাছে বিয়ে দিতাম না। বিয়ে তো দূরে থাক, ত্রিসীমানাও ঘুষতে দিতাম না। দেখ মেহু, মজা করবি না। আমি অম্লান হেসে সেরিসের দিকে তাকালাম। উনি অবাক হয়ে নাবিল ভাইয়ার দিকে তাকিয়ে আছে। ভাইয়া মুচকি হেসে আবারও বলল, আর আমার বোন যদি এমন হতো, তো আমি কখনো সেওরিসের মতো একটা ছেলের হাতে তুলে দিতাম না। সেওরিস ডিজার্ভ বেস্ট, অ্যান্ড ইউ আর দ্য বেস্ট ওয়ান মেহু। ভাইয়ার কথায় ঠোঁট এলিয়ে হেসে সেরিসের দিকে তাকিয়ে বললাম, জানি, কিন্তু আমি তো এতক্ষণ মজা করে বলছিলাম, তোমরা তো সিরিয়াস হয়ে গিয়েছো। ভাইয়া চোখ রাঙানি দিয়ে বলল, এমন মজা আর করবি না, এমন করলে কান মলে দিব। ভাইয়ার কথা শেষ হতেই নীরা লাফিয়ে উঠে বলল, ভাইয়া, তুমি অনুমতি দিলে আমি মলে দেই। আমি চোখ বড় বড় করে তাকিয়ে বললাম, কত বড় সাহস, শাকচুন্নি একটা। তুই বিবাহিত শাকচুন্নি? তুই আবিয়া একটা শেওড়া গাছে ঝুলে থাকা শাকচুন্নি। কি হচ্ছে কি? দুই বেয়াদব শুরু হয়ে গেলে। আমরা বড়রা যে সামনে আছি তা ভুলে গেছিস? ভাইয়ার ধমকে 2 জন একসাথে ঠোঁট ফুলিয়ে চলে চুপ হয়ে গেলাম। তাকিয়ে দেখি সেরিসকে চিন্তিত দেখাচ্ছে, চোখে মুখে তীব্র অনুশোচনার আভাস পাচ্ছি। এতে আমার কি? গো টু হেল মিস্টার সেরিস শিকদার। এর মাঝে কলিং বেল বেজে উঠলো। নীরু গিয়ে দরজাটা খুলে দিল। 2 হাত ভর্তি শপিং ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে মাহিন। নীরু শপিং ব্যাগগুলো নিতে হাত বাড়ালো, কিন্তু মাহিন পাশ কাটিয়ে সামনে আসতেই মাহিন পরম স্নেহে এক পাশ থেকে জড়িয়ে ধরে বলল, কত মিস করেছি তোকে, জানিস ছোট্ট পরি। আমি মুচকি হেসে বললাম, আমিও। পাশ থেকে নীরা তেতে উঠে বলল, আমি তো বানের জলে ভেসে এসেছি, আমাকে কেউ চোখে দেখে না। মাহিন নীরাকে আরেক হাতে আগলে নিয়ে বলল, ওলে ওলে আমার ছোট্ট পিটনিটা। নীরা মাহিনের বাহুতে চাপড় মেরে বলল, জাফুট, তোর সাথে কথা নাই। বরাবরের মতোই আমাদের দেখে দাঁত কেলিয়ে হাসছে নাবিল ভাইয়া, কিন্তু তার পাশের জন চল শক্ত করে হাত মুঠ করে রেখেছে। চোখ জোড়া অসম্ভব লাল হয়ে আছে। বুঝলাম না হঠাৎ কি হলো। মাহিন ব্যাগগুলো আমার হাতে দিয়ে বলল, এইখানে তোর আর পেতনির জন্য, আর নীল রঙের ব্যাগে নতুন জামাইয়ের জন্য আমার তরফ থেকে ছোট্ট একটা গিফট। নীরু আর আমি এক প্রকার কাড়াকাড়ি শুরু করে দিলাম, যাকে মায়ের ভাষায় কুকুর বেড়ালের কামড়াকামড়ি বলে। মাহিন আর নাবিল ভাইয়া গল্প করছে, পাশ থেকে সেরি শুধু হু হা করছে। তার পুরো শরীর জুড়ে রাগ টকবক করছে, বোঝাই যাচ্ছে। আমি আর নীরু বসে বসে কাচের চুড়িগুলো পরে পরে দেখছি। এগুলো মাহিন এনেছে, এটা নতুন না। যখনই শহরের বাইরে যায় তখনই আমাদের জন্য কিছু না কিছু নিয়ে আসে। মাহিন একদিন বলেছিল, আমার যদি নিজের বোন থাকতো তাহলে তাদের জন্যও তো নিয়ে আসতাম, কিন্তু সেটা তো নেই, তাই তোদের জন্য আনি। তোরা আমার বোন থেকে কম কিসের? তোরা দুইটাই আমার বোন, শুধু আফসোস একটাই, তোরা আমার মায়ের পেটের না। সেদিনের পর থেকে আমি আর নীরু ওকে কখনোই বুঝতে দেই না যে আমরা আলাদা।
আমরা সবসময় এমন ভাবেই থাকি যেন আমরা দুজন ওর বোন। মাহিনীতে খুশি হয় অনেক, মাঝে মাঝে ওর কাছে আবদার করি, এতে ওর খুশি দ্বিগুণ হয়ে যায়। নীরু আর আমার জন্য সবকিছু সেম এনেছে। দুইজন এইগুলো পেয়ে পুরোই বাকবাকুম হয়ে আছি। আমি আমার জিসার সেহরিসের গিফট নিয়ে হেলতে দুলতে রুমে চলে গেলাম। ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলে যত্ন করে রেখে পেছনে ঘুরতেই ধাক্কা খেয়ে পড়ে যেতে দিলাম, কিন্তু একজোড়া শক্ত পোক্ত হাত কোমর জড়িয়ে ধরে পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে নিল আমায়। আচমকা এমন হওয়াতে ভরকে গিয়ে তাকিয়ে দেখি সেহরিস আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। এই দৃষ্টি দিয়ে একটা মানুষকে খুন করে ফেললেও আমি অবাক হব না। অসম্ভব লাল চোখ জোড়া নিয়ে আমার দিকে তাকিয়ে আছে সে। এই চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা সম্ভব নয়, তাই নজর ঘুরিয়ে এইদিক ওইদিক তাকিয়ে তার হাত থেকে নিজেকে ছাড়াতে ব্যস্ত হয়ে পড়লাম। আমি যতই তাকে ছাড়াতে চেষ্টা করছি সে তত বেশি শক্ত করে চেপে ধরছে। এক পর্যায়ে বুকের সাথে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, শুধু আমি ধরলেই দুনিয়ার যত বিরক্তি, যত অসুবিধা তোমার চোখে মুখে ভর করে, আর কেউ ধরলে তো এমন হয় না। কি বলতে চাইছেন? নিজেকে ছাড়ানোর চেষ্টা করে অবাক হয়ে বললাম। বুঝাও না বোঝার ভান করছো তুমি। ট্রাস্ট মি, ইচ্ছে করছে তোমার জান নেই, কিন্তু সেটা সম্ভব না। তোমাকে মেরে নিজের এত বড় ক্ষতি করতে পারবো না, আর হয়ে উঠবে না। তা না হলে সত্যি খুন করে ফেলতাম। তার কথায় আমি স্থির হয়ে গেলাম, নড়াচড়া বন্ধ করে তার দিকে তাকিয়ে রইলাম। বুঝতে পারছি না উনি কি বোঝাতে চাইছে। অনেক অদৃশ্য গোলক ধাঁধায় ফেসে গেলাম আমি। কেন জানি কাঁদতে ইচ্ছে করছে। ওনার রাগে চোখ জোড়া ক্রমশ শিথিল হয়ে আসছে। আমি টলমলো চোখে তার সেই চোখ জোড়ায় নিজের দৃষ্টি নিবদ্ধ করলাম। উনি আমাকে অবাক করে দিয়ে দু চোখের পাতায় অধর ছোঁয়ালো। টুপ করে গড়িয়ে পড়লো নোনা জল। কিন্তু হঠাৎ এমন করে ভয়ঙ্কর ভাবে কেঁপে উঠলাম আমি। হৃৎপিণ্ড ঝিপ ঝিপ শব্দ করছে। সেই শব্দ এতটাই জোরে ছিল যে কেউ শুনতে পাবে। আচ্ছা, উনি কি শুনতে পাচ্ছে? হয়তো পাচ্ছে। আমাকে অবাক করে দিয়ে আরেক কাণ্ড ঘটিয়ে দিলেন। জড়িয়ে ধরা অবস্থায় আমার ঘাড়ে মুখ গুজে দিয়ে স্লো ভয়েসে বলল, দেখো মেয়ে, যা আমার তা একান্তই আমার, তার একটুখানি অন্য কাউকে দেয়া চলবে না। আমি কিন্তু প্রচন্ড নির্দয় মানুষ, নিজের কোনো কিছুর ভাগ ওকে দিতে পারি না। আর সেইখানে তুমি তো আমার প্রিয়তা, তাহলে তোমার ভাগ কি করে দেই? তুমি সম্পূর্ণ আমার ব্যক্তিগত, যার একটা ঝরে পড়া চুলের অবধি অন্য কারো অধিকার নেই, বুঝলে? প্রতিটা শব্দ উচ্চারণ করার সময় তার ঠোঁট আমার উন্মুক্ত ঘাড় স্পর্শ করছে। হঠাৎ খেয়াল করলাম আমি নিঃশ্বাস নিতে পারছি না। তার এমন স্পর্শে বাজে ভাবে শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়। এখনো ব্যতিক্রম হলো না। তার প্রতিটা কথায় পুরো শরীর জুড়ে তীব্র গতিতে ভূমিকম্পের মতো কম্পন শুরু হয়ে গেল। এই কম্পন যদি কোনো দেশে হতো, আমি নিশ্চিত সেই দেশের একটা শুকনো পাতা অবধি টিকত না। ইমারত তো দূরের কথা, নিজেকে যথা সম্ভব স্বাভাবিক করার চেষ্টা চালাতে টেনে নিঃশ্বাস নিলাম। উনি এখনো একইভাবে আছে। তার তপ্ত নিঃশ্বাস আমার ঘাড়ে আছড়ে পড়ছে। তাকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করতে করতে আটকে আসা গলায় বললাম, প্লিজ সরুন, আমি নিঃশ্বাস নিতে পারছি না। সরব না। তার এহেন কথায় আমার বেশ কান্না পেল। আর কিছুক্ষণ থাকলে সত্যিই মরে যাব, প্লিজ, করুণ সুরে বললাম। এবার কাজ হলো। আলতো করে ছেড়ে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমি বুকে হাত দিয়ে নিঃশ্বাস নিচ্ছি। শরীরে কম্পন বাড়লো বই কমলো না। আর কিছুক্ষণ থাকলে প্রাণ পাখি উড়াল দিত। নিজেকে কিছুটা স্বাভাবিক করে তার দিকে তাকালাম। উনি টেরি স্মাইল দিয়ে ফট করে কপালে চুমু দিয়ে দিল। অতঃপর পকেটে হাত গুজে শীষ বাজাতে বাজাতে রুম থেকে বেরিয়ে গেল। তার এই অদ্ভুত কাজে লজ্জায় আড়ষ্ট হয়ে গেলাম আমি। 1 সেকেন্ড সময় লাগেনি গুছিয়ে নেওয়া আমিটাকে আবারও অগোছালো করে দিতে। উনি কেন এমন করলো? শরৎ ঋতু প্রায় শেষের দিকে। আকাশে পুঞ্জ পুঞ্জ মেঘমালার দেখা এখন আর তেমন মিলছে না। এখন সকালটা হালকা কুয়াশাচ্ছন্ন আর মৃদু শীতের আবেশে শুরু হয়। আজও তার ব্যতিক্রম হয়নি। কুয়াশার চাদর ঠেলে বেরিয়ে পড়লাম ভার্সিটির উদ্দেশ্যে। ক্লাস 9টায়, কিন্তু আমি 7টায় বেরিয়েছি। ভার্সিটিতে আহামরি কাজ বা ক্লাস কোনোটাই নেই। মূলত সিরিজ থেকে বাঁচতেই ভার্সিটিতে আসা। বাড়িতে থাকলে তার উদ্ভট কাজ আমায় পীড়া দিবে। হয়তো একদিন নিঃশ্বাস নিতেই ভুলে যাব। ডেঞ্জারাস লোক, একটা সরিষা শিক কাবাব কোথাকার। এইবার আমাকে আর খুঁজেই পাবি না। ধুর, এই লোকটার কথা ভাবলেই গা জ্বলে যায়। মাহিন অলরেডি ভার্সিটির গেটে দাঁড়িয়ে আছে। নীরু হয়তো ঘুমু ঘুমু চোখে রেডি হচ্ছে। রিক্সা থেকে নামতেই মাহিন দৌড়ে এসে ভাড়া মিটিয়ে দিল। অতঃপর হাত ধরে রাস্তা পার করালো। এটা মাহিনের রোজকার কাজ। মানা করলেই চোখ রাঙানি দেয়। প্রায় 15 মিনিট পর নীরু এসে বসলো। মাঠের এক পাশে ঘাসের উপর পা গুটিয়ে বসে আছি আমরা। নীরবতা ভেঙে মাহিন বলল, নেহু, আজ এত তাড়াতাড়ি? ঘটনা কি বলতো? নাকি বরের সাথে ঝগড়া করেছিস? হ্যাঁ, তাই তো। আমিও খেয়াল করেছি নেহু শেহরিশ ভাইয়ের সাথে তেমন একটা কথা বলে না। ঘটনা কি?
মান অভিমান চলতেছে নাকি? দুজনের প্রশ্নে তপ্ত নিঃশ্বাস ফেলে মুচকি হেসে বললাম, ঝগড়া মান অভিমান সবার সাথে যায় না। আর ওনার সাথে আমার মাত্র কয়েকদিনের সম্পর্ক, কয়েকদিনের সম্পর্কে মান অভিমান থাকে না। মাহিন সন্দেহের চোখে তাকিয়ে বলল, হুট করে এতটা বড় হয়ে গেলে কি করে ছোট পরি? খুব বেশি সিরিয়াস হয়ে কথা বলছিস না? আসলেই তো, কি ব্যাপার বলতো? আমি বিরক্তিতে ভ্রু কুঁচকে বললাম, বড় হয়ে গিয়েছি দেখে তো বিয়ে দিয়ে বিদায় করে দিয়েছিস, এখন আবার বড় হয়ে গিয়েছি তাই সমস্যা হচ্ছে? অদ্ভুত তো। নীরব বিরক্ত হয়ে বলল, পোলা খারাপ নাকি? জবরদস্ত সুন্দর পোলাটা, তোর সাথে এক্কেবারে জোস মানাইছে, তাই তো তোর গলায় ঝুলিয়ে দিয়েছি। মাহিন দাঁত কেলিয়ে হেসে বলল, ভুল বলেছিস, সরিষা শিক কাবাব হবে। ওয়াও মাহিন, জোস নাম দিয়েছিস তো। শেহরির শিকদার থেকে সরিষা শিক কাবাব। আমি মুখ ফুলিয়ে দুই বাদরের দিকে তাকিয়ে আছি। দুইটা কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে থেকে হুহা করে হেসে উঠে ঘাসে লুটোপুটি খাচ্ছে। ধুর, ভাল লাগে না। হাসি থামিয়ে মাহিন আমার মাথায় হাত বুলিয়ে আদুরে গলায় বলল, এই দিকে তাকা ছোট পরি, তোকে একটা কথা বলি, বলবো বলবো করে কখনো বলা হয়নি। আমি কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলাম আসলে কি বলতে চাইছে। মাহিন ছোট্ট করে নিঃশ্বাস ফেলে বলল, আসলে একটা জিনিস খেয়াল করে দেখেছি, শেহরি সে আমাকে ঠিক পছন্দ করে না। আসলে আমি জানি না কেন, তবে তোর রিসেপশনের দিন থেকে ব্যাপারটা লক্ষ্য করছি। ইভেন কালকেও কেমন করে যেন তাকালো। আই নো, হয়তো আমারই ভুল হতে পারে, হয়তো ওর মনে এমন কিছুই নেই, বাট আমার কাছে মনে হলো, তাই তোকে বলছি। নীরু চোখ বড় বড় করে তাকিয়ে বলল, আমি ড্যাম শিওর তোর ভুল হচ্ছে। আরে তুই নেহুর ভাই হোস, তোকে নিয়ে ওনার সমস্যা হবে কেন? আমিও ভেবে দেখলাম নীরু ভুল বলেনি। উনি কেন এমনটা করবে? মাহিন তো আমারই ভাই, আমার ভাইকে দেখতে না পারার তো কোনো প্রশ্নই আসে না। কিছুক্ষণ চিন্তা করে বললাম, মাহিন তুই হয়তো ভুল ভাবছিস। উনি তোকে অপছন্দ কেন করবে? তুই কি ওনার বোন ভাগিয়েছিস নাকি? মাহিন হতাশার নিঃশ্বাস ফেলে বলল, আই উইশ যদি ভাগাতে পারতাম, তাহলে তোকে ওই সরিষার শিক কাবাব কষ্ট দিলেও আমিও ওর বোনকে উত্তম মধ্যম দিতাম। আমি আর নীরা মাহিনের দিকে তাকিয়ে কিটকিটিয়ে হেসে উঠলাম। বেচারার মুখটা দেখার মতো ছিল। কোনো রকমে হাসি থামিয়ে বললাম, শাশুড়ি থাকলে আরেকটা ট্রাই করতে বলতাম, কিন্তু সে তো আর নেই। তোর কপাল ফুটোরে ভাই। নীরু দ্বিগুণ উৎসাহ নিয়ে বলল, শ্বশুরকে ধরে আরেকটা বিয়ে পড়িয়ে দে, তাহলেই কাজ হবে। আলতো করে নীরুর চুল টেনে দিয়ে মাহিন দাঁতে দাঁত চেপে বলল, তুই আসলেই শাকচুন্নি, তা না হলে এমন ফালতু আইডিয়া কেউ দেয়? আরে আমি সংসার করতে চাই, বুড়ো বয়সে কোলে পিঠে করে বউ মানুষ করতে না। নীরু কাঁদো কাঁদো গলায় বলল, তা বলে আমাকে মারবি তুই? মুখ চেপে এতক্ষণ হাসলেও এবার শব্দ করে হেসে উঠলাম। নীরু মুখটা ফুলালো আর মাহিন গাল টেনে দিয়ে বলল, ছোট পাখি, এমন মুখ ফোলায় না। ভাইয়া তোকে অনেক চকলেট দিব। আর আমি কি আমার বোনকে বেশি জোরে মারি নাকি? ঠিক আছে, তাহলে সরি। মাহিন এক হাত দিয়ে কান ধরে বলল। নীরু দাঁত কেলিয়ে বলল, থাক, লাগবে না, চকলেট দিলেই হবে। দেখেছিস নেহু, এইটা এতক্ষণ পচা জাম্বুরার মতো মুখ ফুলেছিল, চকলেটের কথা শুনতেই কেমন রূপ বদলালো। একে বিয়ে দিয়ে আমি আমার পরিচয় বদলে ফেলবো, তা না হলে মানুষ রূপে গিরগিটি দেওয়াতে শ্বশুর বাড়ির মানুষ মামলা ঠুকে দিবে। নীরু ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, চিল ব্রো, বিয়ে আমি তোর শালাকেই করব, পরিচয় বদলালেও লাভ হবে না। আমি দুজনের কাণ্ড কারখানা দেখছি আর মিট মিট করে হাসছি। নীরু সব সময় এমন উদ্ভট কথা বলে, আর আমার আর মাহিনের তখন হাসতে হাসতে অবস্থা খারাপ হয়ে যায়। এমন করে হুট করে মনটা খারাপ হয়ে গেল। আমার জীবনটা কেমন যেন বদলে গিয়েছে। চাইলে এই লোকটা সব সুন্দর করতে পারতো, চাইলে এই গল্পটা অন্যরকম হতে পারতো। হতাশ হয়ে আকাশের দিকে গেলাম। মন খারাপ ছোট পরি? উত্তরের আশায় মাহিন আর নীরু উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। মন খারাপের রেশটা নিজের মধ্যেই সীমাবদ্ধ। ঠোঁট ফুলিয়ে বললাম আমি, হ্যাঁ খারাপ। কতদিন ফুচকা খাই না। দুজনেই একসাথে বলল। ও আচ্ছা, এই ব্যাপার। মাহিন উঠে দাঁড়ালো, তার সাথে আমরা দুজন উঠে পড়লাম। পাশ থেকে প্রথম বর্ষের একটা মেয়ে আরেকটা মেয়েকে বলছে, দেখেছিস ছেলেটা কি কিউট। আরেকজন আফসোস করে বলল, তাই তো দুটো গার্লফ্রেন্ড দেখ। মেয়েটার কথা আমার কানে এলো, সাথে মাহিনেরও। মাহিন মেয়ে দুটোকে ডেকে ভ্রু কুচকে কোন ইয়ার? মেয়ে দুটো ভীতু চোখে আমার আর নীরার দিকে তাকিয়ে একসাথে বলল,
ফার্স্ট ইয়ার। এই জন্যই বেফাঁস কথাবার্তা বলছো? লজ্জা লাগে না বড় ভাইদের দিকে নজর দিতে? সরি ভাইয়া। দুইজন একসাথে বলল, সরি একসেপ্ট করবো কিভাবে? অন্যায় করলে তো সরি একসেপ্ট করতাম, কিন্তু তোমরা তো পাপ করেছো। আমার বোন দুটোকে গার্লফ্রেন্ড বানিয়ে দিলে। এরপর থেকে না জেনে শুনে কথা বললে চাপকে দাঁত ফেলে দিব বেয়াদব। এরই মধ্যে ভার্সিটিতে অনেকেই হাজির। কেউ কেউ আড্ডা দিচ্ছে, তো কেউ আবার বইয়ের ভেতর মুখ ডুবিয়ে রেখেছে। আবার তাদের মধ্যেই কয়েকজন তাকিয়ে আছে এইদিকে। তাদের দেখেই বোঝা যাচ্ছে তারা এই ঘটনা দারুণ উপভোগ করছে। মেয়ে দুটোর অবস্থা শোচনীয়। লজ্জায় পড়ে ভয়ে পারলে এক্ষুনি কেঁদে দিয়ে ভাসিয়ে দিত। আমি তাড়াতাড়ি করে বললাম, তোমরা যাও এখন, এমন ভুল আর কখনো করবে না, না গো। মাহিনের দিকে তাকিয়ে বললাম, পাগল হয়েছিস? আরে ছোট মানুষ, তাই ভুল হয়েছে ওদের। মাহিন নীরু আর আমার হাত ধরে টেনে সামনে এগিয়ে যেতে যেতে বলল, তোদের ক্ষেত্রে কোনো ভুল মেনে নিতে পারবো না। আমি আর নীরু বরাবরের মতোই ফোঁস করে নিঃশ্বাস ফেলে তার সাথে যেতে লাগলাম। গেটের বাইরে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছি কম, কাড়াকাড়ি করছি বেশি। ফুচকাওয়ালা মামা দাঁত কেলিয়ে হেসে বলল, তোমগো 3 ভাই বোনের দেখলেই কলিজা ঠান্ডা হইয়া যায়। এত মায়া মোহব্বত তোমগো ভিতরে, এমন ভাই বোন খুব কম দেখা যায়। মাহিন মুচকি হেসে নিজের প্লেট থেকে ফুচকা তুলে নীরুর মুখে পুড়ে দিতে দিতে বলল, দোয়া করবেন মামা, যেন এমনই থাকতে পারি। মামা হেসে উঠে বলল, হ হ দোয়া। আমি হাঁ করে আছি। নীরুকে ফুচকা দিল, অথচ আমাকে দেয়নি। মাহিন ভ্রু কুচকে তাকিয়ে বলল, দুইটাই হিংসুক। একটাকে দিয়েছে বলে আরেকটা হা করে আছে। বলি কি, একটু কম করে মুখ খোল, তা না হলে পুরো ফুচকার দোকান মুখের মধ্যে ঢুকে যাবে। আমি মুখ ফুলিয়ে বললাম, থাক, দিতে হবে না। নীরু ভাব নিয়ে ফুচকা খাচ্ছে। মাহিন মুখ চেপে ধরে হা করিয়ে ফুচকাটা মুখে পুড়ে দিয়ে বলল, ছোট্ট পরি রাগ করে থাকবে তা কি হয়? রাগ ভাঙার জন্য তার ভাই আছে না? আমি ফুচকা চিবোতে চিবোতে বললাম, মামুনি কেন একবারও এলো না আমাকে দেখতে? মাহিন্টু বলবে তার আগে ফুচকা স্টলের মেয়েগুলো সব পেছনে ফিরে তাকালো, একটা আরেকটাকে বলা বলি করছে। ওয়াও, ছেলেটা জুস, চকলেট বয় পুরাই। কিন্তু এতক্ষণ ধরে গাড়িতে বসেছিলেন কেন? এতক্ষণ রোদে দাঁড়ালে চকলেট মেল্ট হয়ে যাবে। তাই যাই বলিস, ইচ্ছে করতেছে জোর করে কাজী অফিসে নিয়ে যাই। তাদের কথায় অবাক হয়ে আমরা তিনজন পেছন ফিরে তাকালাম। পেছনে তাকাতেই তিনজনের হাত থেকে শেষের ফুচকাটা ঠুস করে মাটিতে পড়ে গেল। মাহিন অবাক হয়ে বলল, নেহু, তোর সরিষা ক্ষেত ওইখানে কি করে? নেহুরে, এই শিক কাবাবকে তো মেয়েরা চোখ দিয়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আমি হাঁ করে তাকিয়ে আছি। সাদা শার্টের সাথে অ্যাশ জিন্স প্যান্ট, হাতে কালো ঘড়ি, সিল্ক চুল, কপাল ছুঁই ছুঁই করছে, ফর্সা গালে খোঁচা দাড়িগুলো কি কম ছিল নাকি? এখন আবার ডেকোরেট ছোটের করে কালো তিলটাও দেখা যাচ্ছে। দাঁতে দাঁত চেপে তাকিয়ে আছে। মেয়েগুলো বলিহারি, লুচি নাম্বার 1। আমার জামাইয়ের দিকে কিভাবে তাকাচ্ছে শাকচুনির দল। চুল তুলে 2 টাকা ধরে বিক্রি করে দিবে একদম। নীরুর ধাক্কায় ধ্যান ভাঙলো। কি সাংঘাতিক ব্যাপার, মেয়েদের এমন কথা আমার খারাপ লাগছে কেন? ওয়াই? আমি তো আর এই লোকটাকে পছন্দই করি না। তাহলে সেরিস গার্ড দরজাটা সশব্দে আটকালো। দরজা আটকানোর শব্দে চমকে উঠলাম। বোঝাই যাচ্ছে ব্যাটা রেগে আছে। দরজাটা বেঁচে আছে কি না সন্দেহ আছে। আচ্ছা, দরজাটা আদৌ ঠিক আছে তো? মরে টরে গেছে মনে হয়। ধুর বাবা, দরজার বাঁচা মরা কি, জড়বস্তু তো প্রাণী নেই। কিন্তু এই লোকটা এইখানে কি করছে? কেন এসেছে? ওয়াই আল্লাহ, ওয়াই? আমার চিন্তা ভাবনার মাঝে সামনে এসে দাঁড়ালো। চোখ মুখ শক্ত করে বলল, চলো। মাহির মুচকি হেসে বলল, আরে শেরিস ভাই যে, কেমন আছেন? আর হঠাৎ এইখানে? সেরিস মাহিনের কথায় কোনো উত্তর না দিয়ে হাত শক্ত করে চেপে ধরে টানতে টানতে গাড়ির কাছে নিয়ে গেল। দরজাটা খুলে ঠেলে ভেতরে বসিয়ে দরজাটা ধরম করে আটকে দিয়ে অপর পাশে বসলো সে। সামনের দিকে তাকিয়ে গাড়ি স্টার্ট দিল। তাকিয়ে দেখি মাহিনের মুখটা চুপসে গিয়েছে। নীরা অবাক হয়ে তাকিয়ে আছে। গাড়িটা ওদের ক্রস করে চলে গেল। বুঝতে পারছি না হঠাৎ লোকটার কি হলো। কাল অব্দি তো ঠিকই ছিল, তাহলে আজ? ব্যথায় নিজের হাতের দিকে তাকিয়ে হতাশ হলাম। হাতটা কয়েক সেকেন্ডের ব্যবধানে লাল হয়ে গেছে। হবে বাই না কেন? সেরিস যেভাবে চেপে ধরেছিল অল্পের জন্য ভাঙেনি। সেরিস সামনে তাকিয়ে গাড়ি ড্রাইভ করছে। হঠাৎ খেয়াল করলাম বাড়ির দিকে না গিয়ে উল্টো দিকে যাচ্ছে। তড়িঘড়ি করে জিজ্ঞেস করলাম, আরে এই দিকে কোথায় যাচ্ছেন? এটা তো বাড়ির রাস্তা না। সেরিস অতি শীতল কণ্ঠে বলল, আমাদের বাড়িতে যাচ্ছি।
তার কথার ধরনে ভয়ে শরীরের প্রতিটা লোমকূপ দাঁড়িয়ে গেল। কিছু জিজ্ঞেস করার সাহসও হচ্ছে না, বারবার গলায় কথা আটকে যাচ্ছে। মনের মধ্যে হাজার প্রশ্ন থাকলেও মুখে কিছুই বলতে পারছি না। প্রায় 1.5 ঘন্টা পর গাড়ি এসে থামলো বাড়ির দরজায়, আর গাড়ি থেকে নেমে আমার পাশের দরজা খুলে টেনে নামালো আমাকে। আমি শুধু তাকিয়ে দেখছি। গাড়ি দরজাটা এমনভাবে বন্ধ করলো যেন পুরো বাড়ি কেঁপে উঠলো। আবার শক্ত করে হাত চেপে ধরে এক প্রকার টানতে টানতে বাড়ির ভেতরে নিয়ে চললো। আরে ভাই, বললেই হয়, এত টানাটানি করার দরকারটা কি? মনে হচ্ছে চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা খেয়েছি, এমন একটা ভাব। কোনো দিকে না তাকিয়ে সোজা রুমে নিয়ে হাত ছাড়লো। দরজা আটকে পায়চারি করছি। মুখটা তো আগে থেকেই লাল হয়ে আছে, এখন আবার হাতের প্রতিটা রগ ফুলে উঠেছে। আমি বিছানায় পা গুটিয়ে বসলাম। ভয়ে কাঁপাকাঁপি অবস্থা আমার। সেরিস আচমকা হাঁটা থামিয়ে দিল। অতঃপর হুট করে ল্যাম্পশেডটা তুলে আছাড় মারলো। ভীষণ ভয় পেয়ে চিৎকার দিয়ে 2 হাতে মুখটা ঢেকে ফেললাম আমি। সেরিস এতেই ক্ষান্ত নয়, রুমের প্রত্যেকটা জিনিস ভাঙচুর করছে। বিছানার কোনায় বসে মুখ ঢেকে ডুকরে কেঁদে উঠলাম আমি। এই লোকটাকে আমি চিনি না, মোটেও চিনি না। এই সেরিসের সাথে আমার দেখা সেরিসের মিল নেই। সেরিসকে প্রচন্ড রকম ভয় লাগছে এখন আমার। ভয়ে আমি থরথর করে কাঁপছি। হুট করে সেরিস আমার সামনে চলে আসে, হাত টেনে নিজের কাছে এনে চিৎকার করে বলল, কেন করলে এমন? ওয়াই? তার চিৎকার